জুনায়েদ কপালে হাত দিয়ে গভীর চিন্তায় পড়ে গেল। এমন অদ্ভুত মার্ডারগুলো করছে কে? কোনো প্রমাণও তো পাচ্ছে না। যে মারছে সে তো মাইন্ড মাস্টার, মাথার তীক্ষ্ণ বুদ্ধিতে ঠান্ডা মাথায় খুনগুলো করছে। তাড়াহুড়ো ছাড়া নির্ভয়ে কীভাবে মার্ডার করছে? আড়ালে আছে কে? কে এই খুনি? তাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে না পারলে তাদের জন্য বড় ব্যর্থতা হবে। জুনায়েদ এর ফোনটা বেজে উঠল। ডক্টর মাহি কল করেছে। জুনায়েদ কল রিসিভ করার পরে, সেই খুন করেছে, কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি। মাহি অবাক হয়ে বলল, আপনি বুঝলেন কি করে? লাশে যে অবস্থা করেছে তাতে তো বোঝারই কথা। এর আগে দুটো চেয়ে ভয়ানক। আপনারা কি কাউকে সন্দেহ করেন? তেমন কাউকে চোখে পড়েনি। ঠিকমতো চোখ কান খোলা রাখতে অবশ্যই পাবেন। মাহি কলটা কেটে দিল। জুনায়েদ মাহির এমন কথার মানে বোঝে না। জ্যোতি অফিসে আসলে ম্যানেজার জ্যোতিকে সব কিছু বুঝিয়ে দেয়, প্রজেক্টও বুঝিয়ে দেয়। সব কিছু বোঝানোর শেষে ম্যানেজার বলল, তুমি হয়তো কিছুদিন পর চাকরি ছেড়ে চলে যাবে, আর তা না হলে বড় অর্থ দিতে হবে কোম্পানিকে। জ্যোতি অবাক হয়ে বলল, মানে? আপনার কথা বুঝলাম না। ম্যানেজার জ্যোতির বাহুতে হাত রেখে চাপ দিয়ে বলল, তুমি সুন্দরী একটা মেয়ে, আমি চাই না তুমি অন্যদের মতো শিকার হও। তুমি যদি আমার কথা শোনো, আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। জ্যোতি কিছুটা সরে গিয়ে বলল, করছেন কি আপনি? আপনার নামে আমি বসের কাছে নালিশ দেব। ম্যানেজার হেসে দিয়ে বলল, কোনো লাভ হবে না, বরং তুমি আরও বিপদে পড়বে। সমস্যা নেই, বিপদে পড়ে আমার কাছে এসো। ম্যানেজার শয়তানি একটা হাসি দিয়ে চলে গেল। জ্যোতির ম্যানেজারের মতি মতলব ভালো ঠেকলো না। ম্যানেজার বদমাস। বসকে জানানো এখন ঠিক হবে কি না সেটাই ভাবছে, নাকি কিছুদিন পর জানাবে। প্রমাণ ছাড়া তো আর কেউ বিশ্বাস করবে না তার কথা। অফিসে ঢুকতে গিয়ে তো অনেকে তো তাকে সাবধান করেছে ম্যানেজারদের থেকে দূরে থাকার জন্য, ম্যানেজারের ফাঁদে পা না দিতে। জ্যোতির মনের ভিতর সংশয় দেখা দিল। খুশি হলে এসে সোজা রুমের ভিতর ঢুকে গেল। অর্ক খুশিকে দেখে উঠে বসল। অর্ক অবাক হয়ে খুশির দিকেই তাকিয়ে রইল। খুশি অর্কের সামনে বসে বলল, সমস্যা কি? ভার্সিটিতে আসো না কেন? অর্ক কোনো কথা বলল না। খুশি বলল, সেদিনের জন্য সরি, আমি বুঝতে পারিনি এতটা কষ্ট পাবে। অর্ক মনে মনে বলছে, আসছে নতুন নাটক করতে, নতুন কোনো প্ল্যানে ফাঁদে ফেলতে চাইছে। অর্ক কথা বলছে না দেখে খুশি রেগে গিয়ে বলল, কথা বলছিস না কেন? ভাব বেড়ে গেছে? দেখ, তুই আমাকে চিনিস না, তোর এই ভাব কিন্তু আমি এক্ষুনি বের করে দেব। আসছেন কেন আপনি? ওঠ, গুছিয়ে নে, ভার্সিটিতে যাবি। কেন আবার অপমান করার জন্য? খুশি অর্কের মাথায় গুঁতো মেরে বলল, ছোটবেলায় সেই অভ্যাসটা তোর গেল না, সেই রাগ জমিয়ে রাখিস। অর্ক খুশির কথায় থতমত খেয়ে বলল, মামা মানে? মানে তুই বুঝতে পারছিস না? একদম নাটক করবি না, আমি তোকে চিনেছি। খুশি কথাটা বলে অর্কের শার্ট ধরে টান মেরে নিচের দিকে নামিয়ে বুকে হাত দিয়ে বলল, এই সেই দাগ, আমি তোকে ইট মারছিলাম, তোর বুক কেটে গেছিল। অর্ক অবাক হয়ে গেল। খুশিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ছেলেদের হলে এসে কি লাগিয়েছেন? মানুষ কি ভাববে জান আপনি? অর্ক উঠে রুম থেকে বের হতে যাবে। খুশি হাতের কাছে পাথরের মতো কিছু পেল, সেটা ধরে ছুঁড়ে মারল। অর্কের পিঠে গিয়ে লাগলো। অর্ক পিছনে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? তোকে সমস্যা বোঝাচ্ছি, দাঁড়া। অর্ক আর না দাঁড়িয়ে চলে গেল। খুশি উঠে এসে বাইরে দেখলো অর্ক অনেক দূর চলে গেছে। খুশি পিছন থেকে অর্ককে ডাকতে থাকলো। সঞ্জু আর তানহা প্রিন্সিপালের কক্ষের সামনে দাঁড়িয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। প্রিন্সিপাল আমির বলল, কি সমস্যা বলো? স্যার, আমার আর তানহার ফিসটা যদি এবারের জন্য ছাড় দিতেন অনেক উপকার হতো। কেন তোমাদের বাসায় জানাওনি ফিসের কথা? হ্যাঁ স্যার, জেনেছি, কিন্তু পরিবারের হাতে এখন টাকা নেই, দিতে পারছে না। স্যার, আপনি যদি আমাদের টাইম দিতেন তাহলে আমরা ফিসটা দিয়ে দিতে পারবো। আপনার অনুমতি ছাড়া আমরা পরীক্ষা দিতে পারবো না। আমির বসা থেকে উঠে এসে সঞ্জু আর তানহার পিছনে দাঁড়িয়ে ওদের দুইজনের কাঁধে হাত দিয়ে বলল,
ফ্যামিলি সমস্যা নাকি টাকা নিয়ে এসে আনন্দ মাস্তি করছো? সঞ্জু তানহা অস্বস্তি বোধ করে বলল। না স্যার, আপনি চাইলে আমাদের পরিবারের সাথে কথা বলে দেখতে পারেন। আমির ওদের দুইজনের কাঁধে চাপ দিয়ে। কথা বলার কি আছে? তোমরা দুজন আমাকে খুশি করে দাও, আমি তোমাদের ফিস মাফ করে দেব। এমনকি পরীক্ষা সবার প্রথম থাকবে। তানহা আর সঞ্জু দুজনে উঠে দাঁড়িয়ে বলল। মানে স্যার? মানে হচ্ছে তোমাদের দুজনকে আমাদের সাথে এক রাত থাকতে হবে। সঞ্জু আর তানহা চোখ বড় বড় করে দিল, বলল। স্যার কি বলছেন আপনি এগুলো? যদি আমার কথায় রাজি থাকো তাহলে তোমরা সব পাবে, আর না থাকলে টাকা এনে জমা দাও। ভেবে দেখো বিষয়টা, তারপর আমাকে জানিও কি করবা। তানহা সঞ্জুর বুঝতে বাকি নেই আমির কি বলতে চাইছে। কোনো কিছু না বলেই কক্ষ থেকে বের হতে যাবে, তখন আমির বলল। ভেবে দেখো, অনেক সুবিধা পাবে। আর হ্যাঁ, এই কথা বাইরে যেন কেউ না জানে, তাহলে তোমাদের দুজনকে জীবন চিরতরে নষ্ট করে দেব। সঞ্জু আর তানহা মাথা নাড়িয়ে বের হয়ে গেল। বিকাল 4টা। জ্যোতিকে নিয়ে প্রজেক্টের সামনে আসলো রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী জ্যোতিকে দেখিয়ে দিয়ে বলল। এইখানকার সম্পূর্ণ দায়িত্ব তোমার। ভুবন তো এতে ঠিকমতো খেয়াল রাখবে। আপনি চিন্তা করবেন না স্যার, কেউ কোনো অভিযোগ দিতে পারবে না। আমাদের কিন্তু অনেক ক্লায়েন্ট, কোনো প্রকার অভিযোগ যেন না দিতে পারে। ইয়েস স্যার। তাহলে কাজে লেগে পড়ো, আমাকে প্রতিটা কাজের আপডেট দিবা। ঠিক আছে স্যার। রাজীব চৌধুরী আর জ্যোতি চলে গেল। সন্ধ্যা 6টা। অর্ক রুমের ভিতর বসে আছে। সোহেল এসে বলল। টি শার্ট আর প্যান্টটা বদলে নে। অর্ক সোহেলের দিকে তাকিয়ে বলল। কেন? যা বললাম কর। আমি বাইরে যাব না। সোহেল অর্ককে গরম দেখিয়ে বলল। সিনিয়রদের মুখে মুখে কথা বলিস কেন? যা বলছি তাই কর, আর একটাও কথা বলবি তো রুম থেকে বের করে দেবো একেবারে। অর্ক সোহেলের এমন কথা শুনে ভয় পেয়ে যায়। অর্ক চুপ হয়ে গেল। সোহেলের কথা মতো অর্ক ড্রেস চেঞ্জ করে ফেলল। সোহেল অর্ককে নিয়ে লেকের পাড়ে গেল। সুহাসিনী অর্ককে দেখে বলল। কি রে, ঘরের কোনো বউ হয়ে গেলে নাকি? বউ হবে কেন? বউ নয় তো কি? ভার্সিটিতে আসিস না, সারাদিন রুমের ভেতর পড়ে থাকিস, বের হোস না। তুই জেনে শুনে এসব কথা বলছিস? দেখ, তোর তো দোষ ছিল না, তাই বলে তুই এভাবে নিজেকে আড়াল করে ফেলবি? তা কি করে হয়? তাহলে তো মানুষ আরও পেয়ে বসবে। সুহাসিনী কিন্তু কথাটা খারাপ বলেনি, তোকে অনেক বুঝিয়েছি, শুনলি না? খুশি পিছনে দাঁড়িয়ে বলল। কি কথা হচ্ছে এখানে? সোহেল অর্ক সুহাসিনী খুশির দিকে তাকিয়ে দেখল। সোহেল বলল। গাধাকে হাজার বোঝালেও বোঝে না কখনো। গাধা তো গাধাই থাকে, ওরা আর কি বুঝবে? এই যে অর্ক গাধা। কি? সবাই হেসে দিল। ভাইয়া এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও তো ছোটবেলা থেকেই গাধা। ছোটবেলায় কত মেরেছি ওকে। ওর এমন কোনো জায়গা নেই যে ওকে খেমচে দিই নাই। সোহেল আর সুহাসিনী খুশির দিকে অবাক হয়ে চেয়ে পড়ল। অর্ক বলল। কি ভুলভাল বকছেন আপনি? ছোটবেলায় আপনার সাথে কি আমার পরিচয় ছিল নাকি? আপনার মাথায় গোলমাল আছে, কি যা তা বলছেন? খুশি অর্কের দিকে রাগীভাবে তাকিয়ে বলল। শুরু করে দিলি তো? আমি রাগলে কিন্তু তোকে কামড়ে দিব, ছোটবেলার মতো, বলে দিলাম। অর্ক হাঁ হয়ে যায় খুশির কথা শুনে। সোহেল বলল। তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? হাড়ে হাড়ে চিনি, ও কত বড় শয়তান। অর্ক উঠে দাঁড়িয়ে বলল। আমি একটু আসছি। অর্ক কথাটা বলে চলে গেল। সুহাসিনী সোহেল অর্ককে কিছু বলার আগেই চলে গেল। খুশি হেসে দিল। লেকের পাড়ে সঞ্জু আর তানহা বসে বসে কথা বলতেছিল। অর্ক ওদের কথা শুনে পিছনে দাঁড়িয়ে যায়। সঞ্জু বলে। এখন এতগুলো টাকা কোথায় পাবো? আগে তো সোহেলের থেকে নিতাম, পরে দিতে গেলে ও নিত না, কিন্তু আজ আমরা আমাদের ভুলের জন্য ওর থেকে টাকা নিতে পারলাম না। সোহেলকে বুঝিয়ে বলি চল না, তা না হলে টাকা না দিতে পারলে নিজের ইজ্জত আর বাঁচাতে পারবো না। কোনো কাজ হবে না বলে কেন যে অর্কের পিছনে লাগতে গেলাম।
আমাদের স্যারের কথাই রাজি হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই বলে তাকে আমাদের ইজ্জত দিয়ে দেবো? একটা রাতেরই ব্যাপার, তা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একটা রাত বলছিস? সে সুযোগ পেলে আমাদের রোজ ডাকবে তখন। জেনে বুঝে আগুনে পা দিতে চাই না, দরকার হলে পড়বো না। তুই না গেলে যা, আমি যাব। তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, মা বাবা এত কষ্ট করে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে, এখন যদি থেমে যাই তাহলে তাদের স্বপ্নে পূরণ হবে না। আমি না হয় সব কিছু পরিস্থিতির শিকার বলে মনে করে নিব। তানহা কথাটা বলে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়িয়ে চলে গেল। অর্ক আড়াল হয়ে গেল। সঞ্জু তানহার পিছন পিছন যাচ্ছে। রাত 11টা। সোহেল হলে ফিরে রুমে দেখলো অর্ক নেই। লেকের পাড় থেকে বলল আসছে, আর আসার নাম নেই তার। সোহেল অর্ককে ফোন দিল। অর্ক ফোনটা রিসিভ করতেই সোহেল বলে উঠল, কই তুই? ভাইয়া আমি তো বন্ধুর বাসায় আছি। বন্ধুর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আমি ডাক্তার দেখাতে তাকে নিয়ে এসেছি। বলে তো যাবি, রাতে কি ওখানে থাকবি? হ্যাঁ, বন্ধুর হঠাৎ কল পেয়ে দ্রুত চলে আসি, তাই তো খেয়াল ছিল না। ঠিক আছে। সোহেল কলটা কেটে দিয়ে রুমের দরজা দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত 3টা। গেস্ট হাউসের রকমারি লাইটগুলো জ্বলতেছে। আমির হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে ড্রিঙ্কস করছে। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, আমিরের শিকার। আমির উঠে দাঁড়িয়ে মেয়েটার বুকের ওড়না টান মেরে সরিয়ে দিয়ে বলল, আমার চোখ যার উপরে পড়ে সে আমার হাত থেকে রক্ষা পায় না, আমি তাকে ভোগ করে ছাড়ি। আমি ড্রিঙ্কস মেয়েটার জামার ভিতর ঢেলে দেয়। মেয়েটা চোখ বন্ধ করে নেয়। নিজ ইচ্ছায় এসেছে আমিরের কথাই রাজি হয়ে। আমির বলল, অনেক দিন পর নতুন কিছুর স্বাদ পাবো। মেয়েটার মুখে কোনো কথা নেই। আমির মেয়েটার বুকে হাত দিতে যাবে, তখনই লাইট সব অফ হয়ে গেল। আমির বিরক্তি সুরে, লাইনটা যাওয়ার আর সময় পেল না, নতুন জিনিস দেখার আগেই অন্ধকার করে দিল। আমার ফোনটা কই? আমির ফোনের কাছে যেতেই আবার লাইটটা জ্বলে উঠল। আমির বলল, এইটুকু নাটক কি করার ছিল কারেন্টের? কালকে কারেন্টওয়ালাকে গালি দিব। আমার গেস্ট হাউসে লোডশেডিং। আমির পিছন ঘুরতে যেন চোখে শস্য ফুল দেখতে পেল। মেয়েটার জায়গায় একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। আমির একা একা বলছে, আমার নেশাটা বেশি হয়ে গেছে মনে হয়। কচি মেয়ের জায়গায় আমি ছেলে দেখতে পাচ্ছি। তোর নেশা বেশি হয়নি, তুই ঠিকই দেখছিস। আমির লোকটার কথা শুনে চমকে উঠল। চোখ দুটো ভালো করে ডলে দেখলো, সত্যি তো। আমির বলল, কে তুই? এখানে আসলি কি করে? তোকে মারতে এসেছি, যাতে করে আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারিস। আমির হেসে উঠে বলল, আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছিস? তোকে দেখাচ্ছি মজা। কে কোথায় আছিস? ওকে মেরে একটু বুঝিয়ে দে আমি কে। আমিরের কথায় কেউ আসলো না। আবারও ডাকলো, কিন্তু কারো কোনো তো শব্দই নেই। আমির রেগে যে, তোরা কি সব মরেছিস নাকি? হ্যাঁ, সবাই মরেছে, সবাইকে মেরেই তো ভিতরে ঢুকলাম। আমির লোকটার কথা শুনে এক পা পিছনে সরে গেল। লোকটা হেসে ওঠে, মেয়েদের জীবনকে এত তুচ্ছ মনে করে? তো নিজেই বলি বানিয়ে রেখেছি তোকে তো। লোকটা আমিরের বুকে গিয়ে লাথি মারল। আমির সোফার উপর গিয়ে পড়ল। আমির নেশা করার ফলে ঠিকভাবে উঠে দাঁড়াতেও পারছে না। লোকটা আমিরকে মারতে থাকলো। আমির বলতে লাগলো, ছেড়ে দে আমাকে। কি চাস তুই? টাকা, সম্পদ, বাড়ি, গাড়ি, বল, সব দিব। আমি শুধু তোর জানটা চাই। লোকটা আমিরের শরীর থেকে এক এক করে সব জামা কাপড় খুলে ফেলে আমিরকে উলঙ্গ করে ফেলে একটা চেয়ারে বসিয়ে বেঁধে ফেলল। আমির লোকটার মাইর খেয়ে কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। লোকটা আমিরের মুখ ধরে বলল, জীবনে অনেক পাপ করেছিস, আজ সেই পাপের মাসুল দিবি। ছেড়ে দে আমাকে বলছি। আমাকে মারিস না, ছেড়ে দে। আমাকে মারলে তুই বাঁচতে পারবি না। তোকে না মারলে আরো অনেক সহজ সরল মেয়ের জীবন নষ্ট হবে। লোকটা কথাটা বলেই আমিরের নিচের অংশটা কেটে ফেলল। আমির চিৎকার দিয়ে উঠল, হাতের মাঝখানে পেরেক মেরে দিল।
আমির আর্তনাদ করতে লাগলো। লোকটা হেসে উঠে বলল, কেমন লাগছে এখন একটু ভেবে দেখ, মেয়েদের জীবন নষ্ট করার আগে ওদের কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আজ তোকে সেই যন্ত্রণা বোঝাবো। আমার সহ্য হচ্ছে না, ছেড়ে দে। আমাকে আর কষ্ট দিস না, আমাকে মারিস না। সবে তো শুরু, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। লোকটা কথাটা বলেই আমিরকে পাশবিকভাবে পেরেক মারতে লাগলো। আমির বাঁচার জন্য কাকুতি মিনতি করতে লাগলো। আমিরের আকুতি মিনতি শুনে লোকটার যেন আরও ভালো লাগলো। লোকটা আমিরকে এলোপাতাড়ি মারতে লাগলো। আমির চিৎকারের আওয়াজ ধীরে ধীরে কমে গেল, এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেল। লোকটা আমিরের বুকে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। লোকটা আমিরের লাশ ফেলে রেখে গেস্ট হাউস থেকেই বেরিয়ে গেল। সকাল 10টা। তানহা, সঞ্জু, মিম ভার্সিটিতে আসতেই সোহেল ওদের সামনে দাঁড়িয়ে। তোদের টাকাটা বলে ম্যানেজ হয়নি? সঞ্জু আর তানহা অবাক হয়ে। তোকে বলবো কে? অর্ক বলেছিল, ওই তো তোদের ফিসের টাকাটা দিতে বলেছে। আমি যেন তোদের ওপর রাগ না করে থাকি। সঞ্জু, তানহা একে অপরের দিকে তাকালো। দুজনের মুখেই হাসি ফুটে উঠল। সঞ্জু বলল, সত্যি তুই টাকাটা দিবি? হ্যাঁ, অর্ক না বললে দিতাম না। তোরা অর্কের সাথে কি না করলি। আমাদের ভুল হয়ে গেছে। আমরা ভেবেছি অর্ক তোকে আমাদের থেকে দূরে নিয়ে যাবে। অর্ককে তোরা যতটা খারাপ ভাবছিস ও ততটা খারাপ না। অনেক ভালো একটা ছেলে, গরিব হতে পারে কিন্তু মনটা অনেক ভালো। অর্ক কোথায়? ওকে তো দেখছি না। অর্ক ওর বন্ধুর বাসায়, কালকে আসবে। পাশ থেকে খুশি এসে, কখন গেল বন্ধুর বাড়ি? গতকাল আসতেছি বলে গেল, আর একটু এলো না। ওকে মায়ের না দিলে সোজা হবে না। তখনই চলে গেছে। অর্কের সাথে আমরা অনেক অন্যায় করেছি, ওকে সরি বলতে হবে। মিম, সঞ্জু বলল। সবাই কথা বলতে বলতে ক্যাম্পাসের দিকে এগোলো। আজ ভার্সিটিতে আমিরের সাথে সবার জরুরি মিটিং রয়েছে। সবাই শিক্ষক মিলনায়তন কক্ষে এসে বসে থাকলেও আমিরের কোনো খোঁজ নেই। শিক্ষকরা অনেকবার কল দিয়েছে কিন্তু ফোন সুইচ অফ। একজন আমিরের বাসায় কল করলো, সেখান থেকে বলল গেস্ট হাউসে গেছে গতকাল রাতে, এখনও বাসায় আসেনি। আমিরের বাসার লোক আমিরকে আসতে না দেখে ভেবেছে একেবারে হয়তো ভার্সিটিতে গেছে, কিন্তু ভার্সিটি থেকে কল আসলো সে যায়নি ওখানে। আমিরের বাসার লোকেদের টেনশন বেড়ে গেল। ফোন সুইচ অফ। বাসার লোক কেয়ারটেকারকে গেস্ট হাউসে যেয়ে খবর আনতে বলল। যদি সময় মতো অফিসে এসে ফাইল রেডি করে প্রজেক্টের জায়গায় যাবে, তখনই ম্যানেজার জ্যোতির সামনে দাঁড়িয়ে। ভুল করলে তুমি, এখন থেকে তোমার এই ভুলের মাসুল গুনতে হবে। আচ্ছা, আপনি চাচ্ছেনটা কি বলুন তো? আমি চাই তোমাকে বাঁচাতে বিপদ থেকে, তার বদলে তুমি আমাকে খুশি করে দিবে। আপনি যদি ফের আর একবারও এই কথা বলেন তাহলে আমি আপনার নামে নালিশ দেব। কোনো কাজ হবে না, তুমি অন্যদের মতো ঠিকই বিপদে পড়ে আমার কাছে আসবে অন্যদের মতো। শুভ কেমন রইল। ম্যানেজার কথা বলে চলে গেল। জ্যোতি মনে মনে ভাবছে, এর আগেও কি তাহলে কুকর্ম করেছে ম্যানেজার? আমাকে সব কিছু জানতে হবে, ম্যানেজারের আসল রূপ সামনে নিয়ে আসব। জ্যোতি অফিস থেকে বেরিয়ে প্রজেক্টের জায়গায় চলে আসলো। এসে দেখলো কাজ চলতেছে। সকাল 11:30। আমিরের বাসার কেয়ারটেকার গেস্ট হাউসের গেটে নক করলো। কারো কোনো সাড়া শব্দ পেল না। কেয়ারটেকার মনে মনে ভাবছে দারোয়ানও কাজে ফাঁকি দেওয়া শুরু করে দিয়েছে। কেয়ারটেকার গেটের দরজা জোরে ধাক্কা দিল। দরজা খুলে কেয়ারটেকার ভিতরে পড়ে গেল। কেয়ারটেকার উঠে পিছনে তাকিয়ে গেটের দিকে তাকিয়ে ভাবছে বিষয়টা কেমন ভুতুড়ে কাণ্ড হয়ে গেল। গেট আপনা আপনি খুলে গেল। দারোয়ান কোথায় গেল? আজ স্যারকে বলে ওর চাকরি খেয়ে ফেলবে। গেট খোলা রাখা, তাকে ভয় দেখানো। কেয়ারটেকার সামনের দিকে এগোলো। গেস্ট হাউসের দরজার কাছে লাশ দেখে কেয়ারটেকার চিৎকার দিয়ে উঠে ভয়েতে। রাস্তার পাশ দিয়ে যাওয়া লোকজন কেয়ারটেকারের চিৎকার শুনে ভিতরে ঢুকলো। তারাও এগিয়ে যেয়ে লাশ দেখলো। একজন পুলিশকে জানালো।
খবর পাওয়া মাত্রই জুনায়েদ সোর্স নিয়ে চলে আসলো। জুনায়েদ সবাইকে সরে যেতে বলে। লাশগুলো দেখে গেস্ট হাউসের ভিতরে ঢুকে। ভিতরে আমিরের লাশ দেখে কেয়ারটেকার অজ্ঞান হয়ে গেল। জুনায়েদ কেয়ারটেকারকে বাহিরে নিয়ে যেতে বলল। আরেকজন আমিরকে ঢেকে দিল। আমিরের মরার খবর বাসায় চলে গেল। বাসায় খবর শোনার পর ভার্সিটিতে খবর দিয়ে দিল। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা বেশি। স্যার এসে আমিরের মৃত্যুর খবর দিল। পুরো ক্যাম্পাস যেন স্তব্ধ হয়ে গেল। সোহেল, তানহা, সঞ্জু, মিম, খুশি সবাই হাঁ হয়ে গেল। আমিরের মৃত্যুর খবর পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেল। কেউ কেউ তো বলতে লাগলো, লম্পটটা মরেছে, ভালো হয়েছে, আমাদের জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে। আর কারো জীবন আমাদের মতো সুযোগ আর নিতে পারবে না। ভার্সিটি এখন দূষণমুক্ত, কাউকে আর ভয়েতে থাকতে হবে না। সবাই মুখে যেন হাসি ফুটে উঠেছে। ভার্সিটি 2 দিন বন্ধের ঘোষণা দিল। বিষ্ণু দাদার রুমের ভিতর মদের বোতলের ছড়াছড়ি, খাটের নিচে বোর্ড হয়ে শুয়ে আছে। লিমন রুমের ভিতর ঢুকে বিষ্ণুর অবস্থা দেখে, দাদা তোমার এই কষ্ট আমরা দেখতে পারছি না, তুমি এমনটা করো না। বিষ্ণু কোনোভাবে উঠে বসে লিমনের দিকে করুণভাবে তাকিয়ে, পেয়েছিস দীপাকে? লিমন মাথা নিচু করে, না দাদা, সব জায়গায় খুঁজেছি, পাইনি, শহর ছেড়ে চলে গেছে মনে হয়। আমি কি দীপাকে পাবো না? কেন আসলো হুট করে আমার জীবনে? আমার জীবনটা হুট করে এভাবে বদলিয়ে দিল কেন বল? যে মানুষটা হুট করে কাউকে ভালোবেসে ফেলে সেই মানুষটা অনেক কষ্ট পায়। হুট আসা জিনিস সব কিছুই ধ্বংস করে দেয়। আমি ওর শূন্যতা নিয়ে থাকতে পারবো না, কিছু কর। লিমন বিষ্ণুর কাছে যেয়ে বলল, এমনটা কর না দাদা, তুমি ভেঙে পড়লে আমরা কই যাবো? ভাবিকে আমরা খুঁজে বের করব, তোমার কাছে এনে দেব। আমি দীপাকে ছাড়া থাকতে পারবো না, ওকে অনেক ভালোবাসি আমি। লিমন বিষ্ণুকে কী বলে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। হয়তো নিয়তি এটাই ছিল। হঠাৎ করে একটা মানুষ জীবনে এসে চলে গেলে নিজেকে আর সামলানো বড় দায় হয়ে যায়। যদি হয় মন থেকে ভালোবাসা, তাহলে তো আর কোনো কথাই নেই। প্রশাসনের লোকজন গেস্ট হাউস ভালো করে দেখলো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু কোনো কিছুর ক্লু পেল না। জুনায়েদ লাশটাকে মর্গে পাঠানোর কথা বলল। লাশটা স্ট্রেচারে উঠিয়ে নিয়ে গেল। বাহিরে লোকের সমাগম বেশি, সবাই এসে ভিড় জমিয়েছে। এ বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু কেউ কিছু টেরও পেল না। এসব কি সাইলেন্ট কিলারের কাজ? কাউকে কোনো কিছু বুঝতে দেয়নি। জুনায়েদ বাহিরে যেতেই মিডিয়ার লোক জুনায়েদকে ঘিরে ধরল। সুমাইয়া প্রশ্ন করল, স্যার আর কতদিন চলবে এসব? আজ ভার্সিটির প্রিন্সিপালকে মেরে ফেললো, কারো জীবন কি কোনো সুরক্ষা নেই যদি এভাবে চলতে থাকে? কে করেছে এসব কাজ আমরা এখনো জানতে পারিনি, তবে আমরা তদন্ত করছি, আসল খুনি ধরা পড়বেই। তা কবে স্যার? আর কতজনের জীবন কেড়ে নিবে? আর কারো জীবন কেড়ে নেওয়ার আগেই তাকে আমরা ধরে ফেলবো। স্যার যাদের মারছে তারা বড় বড় কোনো লেভেলের মানুষ, তাদের মৃত্যুর পিছনে পুরনো কোনো শত্রুর হাত নেই তো? বিষয়টা আমরা খতিয়ে দেখছি। জুনায়েদ কথা বলে চলে গেল। মিডিয়ার লোক নিজেদের মতো করে নিউজ করতে লাগলো। শহরের ভিতর একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যেন। অর্ক হলে ফিরেই সোহেলকে না পেয়ে ফোন করলো। সোহেল ফোন ধরেই, কই তুই? হলে আছি, তুমি কই? আমরা সবাই হাসপাতালে, ব্যস্ত আয়। অর্ক অবাক হয়ে বলল, হাসপাতালে মানে? কার কি হয়েছে? প্রিন্সিপালকে কারা জানি মেরে ফেলেছে, আমরা সবাই হাসপাতালে। অর্ক হাঁ হয়ে বলল, বলছো কি? তুই আয়, আমরা এখানেই আছি। কলটা কেটে দিল। অর্ক হসপিটালের দিকে রওনা হলো। হসপিটালের সামনে আমিরের পরিবারের লোকজনের আহাজারি পুরো হসপিটাল জুড়ে। কেউ কেউ খুশি, আবার কেউ কেউ কান্না করতেছে। অর্ক হসপিটালের সামনে আসতেই তানহা, সঞ্জু, মিম অর্কের সামনে দাঁড়িয়ে, তুই আমাদের মাফ করে দিস, আমরা তোর সাথে অবিচার করে ফেলেছি, বড় বোন হয়ে না হয় ভুল করে ফেলেছি, মাফ করে দে। অর্ক অবাক হয়ে বলল, কি বলছেন আপু? আপনারা বড়, আপনারা কেন মাপ চাইছেন? এভাবে মাপ চেয়ে আমাকে ছোট করবেন না।
সোহেল অর্কের কাঁধে হাত দিয়ে বলল, ইনোসেন্ট সাজা হচ্ছে এখন, তাই না? কই ভাইয়া? তোদের টাকাটা অর্কই আমাদের দিয়ে দেওয়া করিয়েছে। আমি ওর ভেতরে নেই, বুঝলি? মিম, তানহা, সঞ্জু অবাক হয়ে বলল, তুই টাকাটা পেলি কোথায়? ভাইয়া কি দরকার ছিল এসব বলার? টাকা জমিয়েছিলাম, এখন তো আর টাকা লাগছে না, তাই তো দিলাম। খুশি পাশ দিয়ে এসে বলল, ছোটবেলার অভ্যাসটা গেল না তোর? অর্ক আমতা আমতা করে বলল, কি আপনি ছোটবেলার কথা বলছেন? আপনি কি আমাকে চিনতেন নাকি আমি আপনাকে চিনতাম? চিনতি, তুই নিজেকে যতই লোকাস, আমি তোকে ঠিকই চিনেছি। তানহা আর মিম বলল, তুই কিভাবে চিনতি? ছোটবেলায় একসাথে পড়তাম, তারপর কোথায় জানি হারিয়ে গেল, আর দেখা পাইনি ওর। আপনার কথা ভুল হচ্ছে। আচ্ছা, আমার ভুল, তুই অন্য কেউ হয়েছে। খুশি রাগ দেখিয়ে চলে গেল। আমিরের লাশ হসপিটাল থেকে বের করে দিল। লাশ নিয়ে গাড়িতে করে নিয়ে চলে গেল। বিকাল 4টা। রাজীব চৌধুরী প্রজেক্টের কাছে এসে জ্যোতিকে বলল, কেমন চলছে কাজ? হ্যাঁ স্যার, ভালো। কোনো সমস্যা নেই তো? না স্যার, সব ওকে। কাজ শেষ হলে অফিসের বাকি কাজগুলো করে চলে যেও। ঠিক আছে। রাজীব চৌধুরী জ্যোতির সাথে কথা বলে চলে গেল। জ্যোতি এদিকে কাজ শেষ করে অফিসে যেয়ে কাজ করে বাসার দিকে চলে গেল। বিষ্ণু দাদা দীপার জন্য পাগল প্রায়। লিমন লোকজন নিয়ে দীপার ঠিকানা খোঁজার চেষ্টা করে যাচ্ছে। জুনায়েদ সবকটা কেস ফাইল সামনে নিয়ে বসে চিন্তা করতে লাগলো, কোন দিক দিয়ে শুরু করবে, কাকে ধরবে। এত মার্ডারের ভিতর কার হাত রয়েছে, কোনো প্রমাণই খুঁজে পাচ্ছে না। সোহেল, অর্ক, সুহাসিনী, খুশি, মিম, সঞ্জু, তানহা সবাই মিলেমিশে একসাথে চলাফেরা আড্ডা দিতে লাগলো। সবাই বেশ খুশি। খুশি অর্কের পিছে পড়েই রইল। খুশি তার হারিয়ে যাওয়া সঙ্গীকে খুঁজে পেয়েছে, তাকে আর হারাতে চায় না সে। জ্যোতি অফিসে গেলেই ম্যানেজারের কাছ থেকে অনেক উস্কানিমূলক কথা শুনতে হচ্ছে। জ্যোতি সব কিছু সহ্য করে নিজের কাজের দিকে মন দিছে। রাজীব চৌধুরী সে তার প্ল্যানে ছক কাটতে লাগলো। সব কিছু স্বাভাবিকভাবেই চলতে লাগলো। এভাবেই কেটে গেল 7 দিন। 7 দিন পর জ্যোতি বরাবরের মতো ঠিক টাইমে অফিস থেকে কাজ শেষ করে প্রজেক্টের কাছে চলে আসলো। জ্যোতি প্রজেক্টের কাজগুলো দেখতে লাগলো। হঠাৎ করে কয়েকটা কালো রঙের গাড়ি এসে থামলো। কয়েকজন গাড়ি থেকে নেমে আসলো, সাথে প্রশাসনের লোকজন। জ্যোতি ওদের দেখে সামনের দিকে এগিয়ে আসলো। সামনের দিকে একজন এসে, এই কাজ বন্ধ করো, এই কাজ কে করাচ্ছে? সবাই লোকটার কথা শুনে লোকটার দিকে তাকিয়ে পড়ল। আপনাকে তো চিনলাম না, আপনি কাজ বন্ধ করার কে? সরকারি লোক, আমি এখানকার সিভিল ইনচার্জ রবিউল চৌধুরী। আপনি কেন কাজ বন্ধ করতে বলছেন? এখানকার দায়িত্বে কে আছে আর কার প্রজেক্ট এটা? রাজীব চৌধুরীর প্রজেক্ট। আমি জ্যোতি, এখানকার সব দেখাশোনা আমি করছি, আমাকে বলতে পারেন। রবিউল্লাহ হাতের আর চোখের ইশারা করলো যাতে সব চেক করে। জ্যোতি অবাক হয়ে গেল। রবিউল্লাহ বলল, তোমার বসকে কল করে এখানে আসতে বলো, তা না হলে কাজ চলবে না। জ্যোতি সাইডে এসে রাজীব চৌধুরীকে ফোন দিয়ে সবটা বলল। রাজীব চৌধুরী সবটা শুনে গাড়ি নিয়ে রওনা হলো। অর্ক ভার্সিটিতে ঢুকতেই খুশি অর্কের সামনে দাঁড়িয়ে, তোর সমস্যা কি? বেশি ভাব পাচ্ছে তোর? অর্ক ভ্রু কুচকে বলল, আমি আবার কি করলাম? তোর নাম্বারে কয়বার কল দিয়েছি, মেসেজও দিয়েছি, তুই কেন আমাকে কোনো রিপ্লাই করিসনি? আমি তো কোনো কিছুই টের পাইনি। খুশি অবাক হয়ে বলল, টের পাসনি মানে? তোর ফোন কই? অর্ক 2 হাত 2 পকেটে ঢুকিয়ে খুশির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে, ফোনটা যেখানে রেখেছিলাম সেখানে আছে, আনতে ভুলে গেছি। খুশির রাগটা বেড়ে গেল। খুশি অর্ককে রাগে মুখ ঝামটা দিয়ে চলে গেল। সোহেল এসে অর্কের কাঁধে হাত রেখে, খুশি ওভাবে চলে গেল কেন? আমাকে বলে ফোনে মেসেজ দিয়েছিল, আমি তো আবার ফোন দেখিনি, যেভাবে ডরে ছিল ওইভাবে রয়ে আছে। সোহেল হেসে দিয়ে বলল,
অত মন ভোলা হলি কবে থেকে? অর্ক মাথা নিচু করে নিল। সোহেল বলল, আমার মনে হয় কি খুশি তোকে ভালোবাসে, কিন্তু ও বলতে পারে না। অর্ক মাথা উঁচু করে সোহেলের দিকে তাকিয়ে হা হয়ে। কি যা তা বলছেন? খুশির চলাফেরা, তোর প্রতি কেয়ার নেওয়া, সত্যি ও তোকে ভীষণ ভালোবেসে ফেলেছে। অর্ক উত্তেজিত হয়ে গেল। অর্ক বলল, না ভাইয়া, এটা ঠিক না। আমার ভালোবাসা নিষিদ্ধ। আমি খুশিকে বারণ করে দেব, ওকে আর বেশি দূর যেতে দেওয়া যাবে না। অর্ক কথাটা বলেই চলে গেল। সোহেল অবাক হয়ে অর্কের ভালোবাসা নিষিদ্ধ কথাটা ভাবতে লাগলো। চেয়ে রইল অর্কের চলে যাওয়ার দিকে। রাজীব চৌধুরী প্রজেক্টের সামনে এসে গাড়ি থেকে নেমেই, কি সমস্যা হয়েছে অফিসার? জ্যোতি যেয়ে রাজীব চৌধুরীর সামনে দাঁড়িয়ে পড়ল। স্যার, আপনার এই কাজটি পুরো 2 নম্বরের জিনিস দিয়ে করা হচ্ছে, এতে রিস্ক আছে, তাই এই কাজটা বন্ধ করতে হবে। রাজীব চৌধুরী অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? এখানে তো সব সলিড জিনিস দিয়ে কাজ করা হচ্ছে। আপনি ভুল তথ্য পেয়েছেন। ভুল না, সঠিক তথ্য নিয়ে আসছি। জ্যোতি বোকার মতো চেয়ে আছে। রাজীব চৌধুরী জ্যোতির দিকে তাকিয়ে, কি বলছে অফিসার? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। 2 নম্বর সব কিছু দেওয়ার পরও বলছো কিছু জানো না? জ্যোতি অবাক হয়ে বলল, মানে? রাজীব বলল, দেখুন স্যার, এখন যদি আপনারা কিছু করেন তাহলে আমাদের কোম্পানির নামে বদনাম হবে। আমি দেখছি সবটা। রাজীব চৌধুরী জ্যোতিকে পাশে নিয়ে, তোমাকে আমি বিশ্বাস করে কাজের সাইটে দিলাম, আর তুমি কি না বিশ্বাস ভেঙে দিলে? স্যার, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি বলছেন? জ্যোতি রাজীব চৌধুরীর কথা শুনে পুরোই থ হয়ে গেল। বিষ্ণুর বাসার সামনে লোকজনের চেঁচামেচি শুনে বিষ্ণুর রুম থেকে বাইর হয়ে বাসার সামনে এসে দেখলো বাজারের সব দোকানদাররা এসে হাজির হয়েছে। বিষ্ণু কোনো মতে চোখ খোলা রেখে অবাক হয়ে বলল, কি সমস্যা তোমাদের? আমাদের বাসার সামনে এভাবে চেঁচামেচি করছো কেন? সবাই বিষ্ণুর কথা শুনে চুপ হয়ে গেল। একজন লোক বলে উঠল, দাদা, তুমি বাজারে আসো না, চাঁদা নাও, আমাদের ভালো লাগে না তোমার এই কি অবস্থা হয়েছে। আমরা সবাই টাকা বের করে বসে আছি, এই বুঝি তুমি এলে। লোকটার কথার সাথে সাথে সবাই হ হ বলে উঠল। বিষ্ণু বলে উঠল, আজ আমি সন্ত্রাসী বলে সবাই ঠিকই আমাকে গালি দাও। আমি অনেক খারাপ, বেশি খারাপ। আমি ভালো হতে চেয়েও হতে পারলাম না। কেন জানো? এর জন্য তোমরা সবাই দায়ী। তোমাদের জন্য আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আমার জন্য কিছুই চাই না, তোমরা চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও, জ্বালিও না, ক্ষমা করো আমাকে। বিষ্ণুর কথা শুনে সবাই হতবাক। কেউ কোনো কিছু বলল না। সবাই অসহায়ভাবে লিমনের মুখের দিকেই তাকিয়ে বাসা থেকে বের হতে লাগলো। লিমন মাথা নিচু করে নিল। লিমনও ব্যর্থ হয়ে গেল। ভেবেছিল এদের এনে এসব কথা বললে হয়তো দাদা আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু না, কোনো কিছুই হলো না। বিষ্ণু নিজের রুমের দিকে চলে গেল। সুহাসিনী অর্কের সামনে দাঁড়িয়ে বলল, খুশির সাথে কি হয়েছে তোর? কই কিছু না তো। কেন? অনেক রেগে আছে দেখলাম, তোর কপালে শনি আছে। আমি আবার কি করলাম? থাকতে মূল্য দে, হারিয়ে গেলে আর মূল্য দিয়েও কোনো কাজ হবে না। অর্ক সুহাসিনীর কথা শুনে অবাক হয়ে গেল। রাজীব চৌধুরী জ্যোতিকে বকে যাচ্ছে। জ্যোতি কিছুই বুঝে উঠতে পারছে না। রবিউল্লাহ একটু চিল্লিয়ে পড়ল, আমাদের এইখানে নাটক দেখার মতো সময় নেই, আমাদের সাথে যেতে হবে। এমন অবৈধ স্থান গড়ে তোলার জন্য যথেষ্ট পদক্ষেপ নেব। রাজীব চৌধুরী রবিউল্লাহর সামনে দাঁড়িয়ে বলল, দেখুন অফিসার, আমার এটা বৈধ স্থাপনা, সকল কাগজপত্র আমার কাছে আছে। আচ্ছা, সকল কাগজপত্র থাকা সত্ত্বেও স্পন 2 নম্বর জিনিসপত্র দিয়ে তৈরি তো করা হচ্ছে। আমি তো সব সলিড জিনিস দিয়েছি, তাহলে ওই মেয়েটা সব করেছে। 2 নম্বরের জিনিসপত্র দিয়েছে, আমার বাকি টাকাগুলো মেরে খেয়েছে। আপনি জ্যোতিকে নিয়ে যান থানায়, ওকে জিজ্ঞাসা করলে সব সত্য বের হয়ে আসবে। জেনে বুঝে আমার ক্ষতি করতে চেয়েছে, ওকে ছাড়া যাবে না। জ্যোতি রাজীব চৌধুরীর কথাটা শুনেই পুরো থ হয়ে গেল। জ্যোতি বলল, স্যার, আপনি এ কি বলছেন? আমি কিছু করিনি।
একজন মহিলা পুলিশ জ্যোতি চুলের মুঠি ধরে বলল, থানায় চল, কি করেছিস না করেছিস সব হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। জ্যোতি যেন ব্যথা লাগছে চুল ধরাই, বারবার হাত ছাড়িয়ে বলছে, স্যার আমাকে ছেড়ে দিতে বলেন, আমি কিছু জানি না, আমি কোনো টাকা মেরে খাইনি, স্যার আমাকে ফাঁসানো হচ্ছে। জ্যোতির কথা যেন কেউ শুনল না। জ্যোতিকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। রাজীব চৌধুরী পিছনে ফিরে দেখল শ্রমিকরা দাঁড়িয়ে রয়েছে। রাজীব চৌধুরী ধমক দিয়ে বলল, কি সমস্যা হয়েছে? দাঁড়িয়ে থেকে তো নাটক দেখতে বলিনি, কাজে মন দেয় সবাই। রাজীবের ধমক খেয়ে যে যার কাজে লেগে পড়ল। খুশি ঘাসের উপর আছে, অর্ক খুশির পাশে বসে পড়ল। দেখুন, আপনি আমাকে নিয়ে যা চিন্তা করছেন তা আমার কাছে সম্ভব না। আপনার চাওয়ার কোনো মূল্য আমি দিতে পারবো না। নিজের জীবনটাকে ভেবে নষ্ট করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন। খুশি অর্কের দিকে আর চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোকে কে বলেছে আমি ভাবছি? আর তোর মতো ছেলেকে নিয়ে ভাববো? নিজেকে দেখেছিস কখনো? ঠিক করে তো কথাই বলতে পারিস না। অর্ক খুশির এ কথা শুনে মুচকি হেসে দিয়ে বলল, এতদিনে তাহলে মাথায় বুদ্ধি হয়েছে। খুশি অর্কের কলার ধরে বলল, নিজেকে অনেক চালাক মনে করিস তাই না? চালাক ভাবলে তো আর এইখানে এই অবস্থা থাকতাম না। খুশি অর্ককে ধাক্কা মেরে উঠে চলে গেল। অর্ক পিছনের দিকে পড়ে গেল। খুশির চলে যাওয়া দেখছিল। গাড়ি দ্রুত গতিতেই চলতে লাগলো। জ্যোতি গাড়ির ভিতর চুপচাপ বসে বসে ভাবছে কি করবে। তখনই রবিউল্লাহ বলল, তোকে আমরা ছেড়ে দিতে পারি যদি তুই আমাদের টাকা দিতে পারিস। জ্যোতি অবাক হয়ে বলল, টাকা? কিসের টাকা দিব? তুই আমাদের টাকা দিলে তুই বেঁচে যাবি, না দিলে তোকে মরতে হবে, সাথে তোর ইজ্জতও চলে যাবে। জ্যোতি হাত জোর করে বলল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি গরিব, কাজের বেতন পেলে আমার সংসার চলবে, আপনারা কেন করছেন এমনটা? রবিউল্লাহ হেসে দিয়ে বলল, তোকে ছেড়ে দেওয়ার জন্য ভালো অফার করলাম, আর তুই নাটক করছিস। তুই আর বাঁচতে পারবি না। তোকে জায়গা মতো নিয়ে গিয়ে থেরাপি দিলে শ্বশুর করে টাকা বের করবি। রবিউল্লাহর কথা শেষ হতে না হতেই ড্রাইভার কষিয়ে ব্রেক করল। সবাই সামনের দিকে ঝুঁকিয়ে পড়ল। রবিউল্লাহ সামনের দিকে তাকাতেই পুরো অবাক হয়ে গেল। জ্যোতি কোমর থেকে পিস্তল বের করে রবিউল্লাহর কলার ধরে মাথায় ঠেকায়। আসল থেরাপিটা কোথায় দিতে হয় এই জ্যোতি ভালো করেই জানে, দরজা খোল। রবিউল্লাহ ঘাবড়ে গিয়ে বলল, কে 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 তুই? পুলিশ। তোদের চ্যানেলকে ধরার জন্য আমার এই বেশ নেওয়া। শ্বশুরবাড়িতে তোদের জন্য ভালো আপ্যায়নের ব্যবস্থা করেছি, চল। রবিউল্লাহ জ্যোতির কথা শুনে পুরো থ হয়ে গেল। গাড়ি থেকে সবাইকে নামালো জ্যোতি। রবিউল্লাহর কলার ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মিনহাজ জ্যোতির সামনে দাঁড়িয়ে বলল, আমি জানতাম তুমিই পারবে কাজটা করতে, ধন্যবাদ তোমাকে জ্যোতি। স্যার আমি আমার কর্তব্যটুকু পালন করেছি। এবার ওদের গডফাদারকে ধরতে আর অসুবিধা হবে না। এদের গডফাদার তো রাজীব চৌধুরী। এদের এমন থেরাপি দেব সব সত্যি পেট থেকে বের হয়ে যাবে। তবে রাজীব চৌধুরীকে কিছু জানতে দেওয়া যাবে না, তাহলে রাজীব চৌধুরীকে ধরা যাবে না। তুমি যেমনটা ভালো মনে করো। আগে এদের বয়ান দিবে, তারপর রাজীব চৌধুরীর নামে চার্জশিট বানাবো। সবাইকে গাড়িতে তুলে থানার দিকে নিয়ে গেল। সন্ধ্যা 7টা। রাজীব চৌধুরীর পাশে এসে উত্তেজিত হয়ে গেল। রাজীব চৌধুরীকে উত্তেজিত হতে দেখে রাজ বলল, কি হয়েছে ড্যাডি? আমার সব প্ল্যান নষ্ট করে আমার লোকদের ধরে নিয়ে গেছে। রাজ অবাক হয়ে বলল, কে ড্যাডি? পুলিশ অফিসার জ্যোতি ছদ্মবেশে আমার কোম্পানি ঢুকে আমার ক্ষতি করলো। এখন যদি সব ফাঁস হয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে। তুমি আগে থেকে জানতে না ও পুলিশ? না, ওকে আমাদের প্ল্যানে ফেলতে গিয়ে আমরাই ওর প্ল্যানে পড়ে গেছি। এখন আর বাঁচার পথ নেই। শান্ত হও ড্যাডি, চিন্তা করো না, ও তোমার কিছু করতে পারবে না, আমি আছি তো। যতক্ষণ না ওর মৃত্যুর খবর পাচ্ছি ততক্ষণ আমি শান্ত হতে পারবো না। রাজ মুচকি হেসে বলল, তোমার ছেলে এখনো মরে যায়নি। রাজ কথাটা বলে বের হয়ে গেল। রাজীব চৌধুরী সোফায় বসে ভাবতে লাগলো কি করবে এখন। লেকের পাড়ে সোহেল আর অর্ক বসেছিল।
কিছুক্ষণ পর সুহাসিনী, তানহা, মিম, সঞ্জু আসলো। সবাই মিলে আড্ডা দিতে লাগলো। অর্ক জিজ্ঞেস করলো, খুশি আজকে আসলো না কেন? ওর শরীরটা বললো ভালো না। কি হয়েছে ওর? প্রেম রোগে ধরেছে ওকে। ওষুধ যদি না পায় তাহলে তো অসুস্থই থাকবে। অর্ক কথাটা শুনে কোনো কিছু না বলেই চলে গেল। সঞ্জু বলল, অর্ক চলে গেল কেন? অর্ক তো খুশির ওষুধ। তানহা অবাক হয়ে বলল, কি খুশি অর্কের প্রেমে পড়েছে? তা নয়তো কি? সবাই মিলে কথা বলতে লাগলো। রাত 1টা। জ্যোতি সবার জবানবন্দি নিয়ে চার্জশিট তৈরি করে থানা থেকে বের হলো বাসার উদ্দেশ্যে বের হওয়ার জন্য। গাড়ি নিজেই চালাচ্ছে। গাড়ি চালাচ্ছে আর ভাবছে সকালে রাজীব চৌধুরীর আসল চেহারা সবার সামনে বের করে নিয়ে আসব। এতদিনের ঠকে যাওয়া মানুষদের সব অর্থ ফিরিয়ে দেব। জ্যোতি ভাবছে আর গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে মোড়টা ঘুরতেই কষে ব্রেক করলো। সামনে একটা গাড়ি দাঁড় করানো। জ্যোতি কৌতূহলবশত গাড়ি থেকে নামতেই একজন জ্যোতির সামনে দাঁড়িয়ে বলল। জ্যোতি অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে বলল, কে আপনি? পথ আটকিয়েছেন কেন? সবাই আমাকে ফকির বলেই চিনে। যার দিকে ফকিরের চোখ পড়ে তাকে ভিখারি করে ছাড়ি তার জীবন নিয়ে। ফকিরের নামটা শুনতেই জ্যোতি হেসে দিয়ে বলল, ও তাহলে তুই ফকির। তোকে খোঁজার আগেই তুই ধরা দিয়ে দিলি। শিকার দেখি এসে ধরা দিয়েছে, আর কষ্ট করে খুঁজতে হবে না। তুই তো সেদিনের পুচকি মেয়ে, শিকার ধরবি কি করে? শিকার এসেছে শিকার করতে, ধরা দিতে না। জ্যোতি কোমর দিয়ে পিস্তল বের করতে যাবে তখনই পিছন থেকে একজন জ্যোতির মাথায় বাড়ি মারল। জ্যোতি মাটিতে লুটিয়ে পড়ল। অর্ক শোয়া থেকে উঠে বসল। সোহেলের দিকে তাকিয়ে অর্ক উঠে রুম থেকে বের হয়ে গেল। সোহেল অর্কের এমন হুটহাট করে এত রাতে বাহির হয়ে যাওয়াটা খুব সন্দেহের ভিতর ফেলেছে সোহেলকে। অর্ক যেদিন হলে থাকে না, রাত উঠে বাহিরে যায়, তখন কেউ না কেউ খুন হয়। আজ সোহেল অর্কের পিছু নিল। অর্ক কোথায় যায় কি করে আজ তাকে দেখতে হবে। জ্যোতি চোখ খুলতেই দেখতে পেল চারপাশ গাছপালায় ভরা। হাত পা বাঁধা চেয়ারে বসে আছে। ফকির জ্যোতির দিকে তাকিয়ে আছে। জ্যোতি ফকিরকে তাকিয়ে থাকতে দেখে, কাপুরুষের মতো পেছন থেকে মেরেছিস কেন? পারলে সামনে থেকে দেখতি। ফকির জ্যোতির গালটা চেপে ধরে বলল, ছদ্মবেশ নিয়ে যেভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিস তোকে সেইভাবে বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? জ্যোতি চোখ বড় বড় করে দিয়ে বলল, তার মানে তুই রাজীব চৌধুরীর লোক? গাছের আড়াল থেকে একজন বেরিয়ে এসে জ্যোতির সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, ও রাজীব চৌধুরীর লোক, কিন্তু এই রাজের কথা মতো কাজ করে। জ্যোতি অবাক হয়ে বলল, তার মানে তোরা সবাইকে মেরে ফেলেছিস? আমাদের শত্রু যারা তাদেরকে আমি মারি শুধু। আর তুই ছদ্মবেশ নিয়ে অনেক ভুল করেছিস। তোকে টেনে হিঁচড়ে খেয়ে তারপর তোকে সোজা উপরে পাঠিয়ে দেব। আমাকে মেরে ফেললেও তোরা কেউ বাঁচতে পারবি না। তোদের সব তথ্য থানায় জমা রয়েছে। সকাল হলেই তোরা কেউ পালানোর রাস্তা পাবি না। ফকির জ্যোতির গালে থাপ্পড় মেরে বলল, কোনো প্রমাণই থাকবে না। তোর লাশ যখন দেখবে তখন সবাই আতঙ্কে উঠবে। কেউ আমাদের কিছু করতে পারবে না। তোদের শাস্তি হবে। রাজ জ্যোতির চুলের মতি ধরে বলতে লাগলো, বেঁচে থাকলে তো আমাদের শাস্তি দিবি? তোর প্রশাসনের লোক আমাদের হাতের মতো হয়। তোর মৃত্যু দেখে তুই নিজে ভয়ে আটকে উঠবি। তোরা আমাকে মেরে ফেললেও কেউ না কেউ তোদের বিরুদ্ধে থাকবে। তোদের সঠিক বিচার হবে। কেউ কিছু করতে পারবে না। তুই আমার ড্যাডির মাথায় টেনশন ঢুকিয়েছিস। রাজ জ্যোতিকে হকি দিয়ে মারতে লাগলো। হাত দিয়ে জ্যোতির ডান পাশের পোশাক ছিঁড়ে ফেলল। রাজ যখন মুখটা জ্যোতির ঘাড়ের কাছে নিয়ে যাবে তখনই ফকিরের সাথে থাকা লোকগুলো মাটিতে লুটিয়ে পড়ল। ফকির বলে উঠল, রাজ তুমি সরে যাও। রাজ ফকিরের কথা মতো সরে গেল। ফকির ছুরি নিয়ে জ্যোতির বুকে যে ঢোকাতে যাবে তখনই মুখোশ পরা একটা লোক ছুরিটা হাত দিয়ে ঠেকায়। বাম হাতে থাকা বন্দুক দিয়ে ফকিরকে গুঁতো মারে। ফকির ছিটকে কিছুটা দূরে পড়ে গেল। জ্যোতি অবাক হয়ে লোকটার দিকেই তাকিয়ে আছে। ফকির বলল, কে তুই? মরার জন্য এসেছিস তুই? মারার জন্য না, তোর মতো ফকিরকে ফকির করতে এসেছি। রাজ আড়াল থেকে লোকটার দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। কণ্ঠটা শুনে থ হয়ে গেল।
কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। ফকির বলল, আমাকে ফকির করতে এসে তুই ফকির হয়ে যাবি। আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। লোকটা জোরে হাসতে হাসতে ফকিরের গায়ে গুলি চালালো। জ্যোতি এমন কাণ্ড দেখে হাঁ হয়ে গেল, চোখটা বন্ধ করে নিল। ফকির মাটিতে লুটিয়ে পড়ল। লোকটার হাত পেয়ে রক্ত পড়ছে। লোকটার চোখ লাল বর্ণের হয়ে গেল। ফকিরের লাশের উপর বসে লোকটা চাকু দিয়ে বুকের উপর বারংবার আঘাত করছে আর বলছে, অনেক মানুষকে ফকির করেছিস, আজকে তোকে ফকির করে দিলাম, আর তুই কাউকে ফকির করতে পারবি না। লোকটা কথা বলছে আর ফকিরের পুরো শরীরে আঘাত করে যাচ্ছে। লোকটি বারবার থামতে বলল, কিন্তু জ্যোতির কোনো কথাই লোকটা শুনল না। জ্যোতি এমন দৃশ্য দেখতে না পেরে চোখ বন্ধ করে নিল। রাজ এমন কাণ্ড দেখে রাজের হাত পা কাঁপতে লাগলো। অনেক ভয় পেয়ে গেল সে। এখান থেকে না সরলে আজ ওকে ওইভাবেই মারত। এইভাবে কোনো মানুষ মারে? লোকটা আঘাত করা শেষ করে উঠে দাঁড়িয়ে জ্যোতির সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, কোনো কিছু করার আগে সামনে কি ঘটতে পারে তা কল্পনা করে নিতে হয়, তা না হলে এইভাবে বিপদে পড়তে হয়। কে তুমি? নিজের হাতে আইন তুলে নিলে কেন? ওকে না মারলে আপনাকে মেরে দিত, তখন ভালো হতো। এত কিছু জানতে হবে না, কিছু করার আগে ভেবে নেবেন আপনি সেফ আছেন কি না। সব কিছু পরিকল্পনা করে তারপরে অ্যাকশনে নামবেন। লোকটা জ্যোতিকে উপদেশ দিচ্ছে আর জ্যোতির বাঁধন খুলে দিচ্ছে। রাজ সুযোগ পেয়ে পালিয়ে গেল। জ্যোতি লোকটার কথায় হা হয়ে শুনতে লাগলো। মুখোশ পরার কারণে লোকটাকে চেনা যাচ্ছে না। কে এই লোক, যার ভিতরে কোনো দয়া মায়া নেই? লোকটা জ্যোতির বাঁধন খুলে দিয়ে চলে গেল। জ্যোতির উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই। জ্যোতি চেয়ে রইল লোকটা চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ পর মিনহাজ সোর্স নিয়ে চলে আসলো। মিনহাজ জ্যোতির সামনে দাঁড়িয়ে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছি। এত কিছু ঘটে গেল, আমাকে কল দাওনি কেন? আর তুমি একা বের হতে গেছো কেন? সোর্স নিয়ে বের হতে পারোনি? তোমার যদি আজ কিছু হয়ে যেত কি অবস্থা হতো বলো তো? সরি স্যার, আমি বুঝতে পারিনি। কে এদেরকে মেরেছে দেখেছো? হ্যাঁ স্যার, তবে লোকটার মুখোশ পরা ছিল। ঠিক সময় মতো না আসলে আমি হয়তো এতক্ষণে শেষ হয়ে যেতাম। আমার লাশ নিয়ে যেতেন। তাকে তুমি যেতে দিলে কেন? আমার তো নিজেরই কোনো শক্তি নেই, ধরবো কী করে? কি নৃশংসভাবে মেরেছে, চেনাও উপায় নেই। স্যার, ও ফকির, রাজীব চৌধুরীর ডান বাম হাত। রাজীব চৌধুরী ওকে দিয়ে সব কিছু করাচ্ছে। মিনহাজ ফকির নাম শুনে হা হয়ে গেল। এ তাহলে ফকির ছিল? হ্যাঁ স্যার, লোকটার চোখে হিংস্রতা দেখতে পেয়েছি। আসল ক্রিমিনালকে কাছে পেয়েও হারিয়ে ফেললে? স্যার, আর কেউ পালাতে পারবে না। আসল ক্রিমিনালকে আমি খুঁজে বের করব। একবার সুস্থ হয়ে নিই। ঠিক আছে, তোমার উপর বিশ্বাস করছি। ঠিক আছে স্যার। অর্কের কাঁধে কারো স্পর্শ পড়তেই অর্ক চমকে উঠল। পিছনে তাকাতেই পুরো থ হয়ে গেল অর্ক। মিনহাজ একজনকে ডাক দিয়ে জ্যোতিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলল। জ্যোতিকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণের ভিতর জুনাইদ চলে আসলো। জুনাইদ এসে সেলুট দিয়ে, স্যার, ঘুমটা মনে হয় ভালোই হচ্ছিল, তাই এত দেরি করলে। সরি স্যার, গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। লাশগুলো মর্গে নেওয়ার ব্যবস্থা করো। ইয়েস স্যার। জুনাইদ লাশ থেকে হা হয়ে গেল। নৃশংসভাবে আঘাত করা। মিনহাজ বলল, দাঁড়িয়ে পড়লে কেন? স্যার, একই ব্যক্তি এই খুনটা করেছে, কিন্তু এ কে আর এর লোকগুলোই বা কে? ফকির আর তার লোক। জুনাইদ অবাক হয়ে গেল, মনে মনে বলছে, আমাদের ধরার আগে টপকে দিল, কার এত বড় সাহস? মিডিয়ার লোক এর ভিতরেই চলে আসলো। মিডিয়ার লোকজন মিনহাজকে ঘিরে ধরল। সুমাইয়া প্রশ্ন করল, স্যার, কাকে খুন করা হলো? সন্ত্রাসী ফকিরকে। মিডিয়ার লোক ফকির নামটা শোনা মাত্রই হা হয়ে গেল। স্যারকে মারলো? ফকির কে? কে মেরেছে এখনো জানা যায়নি, তবে আমরা বিষয়টা খতিয়ে দেখছি। আসামি ধরা পড়বেই। মিডিয়ার লোকজন লাশগুলোর ছবি ভিডিও করে নিল। মিনহাজ গাড়িতে উঠেই চলে গেল। জুনায়েদ লাশগুলো গাড়িতে তুলে নিয়ে চলে গেল। অর্কের কাঁধে কারো স্পর্শ পড়তেই অর্ক চমকে উঠল। পিছনে তাকাতেই পুরো থ হয়ে গেল অর্ক।
সোহেল অর্কের সামনে দাঁড়িয়ে রয়েছে। সোহেল অর্কের হাতের দিকে তাকিয়ে দেখলো হাত থেকে রক্ত পড়ছে। সোহেল অর্ককে বলল, কে তুই? তোর কি পরিচয়? অর্ক আমতা আমতা করে বলল। আমি। সোহেল অর্ককে থামিয়ে দিয়ে বলল, আমি সব কিছু দেখেছি, তুই কিভাবে সবাইকে মেরেছিস। তুই তো সত্যি পরিচয় দে, কে তুই আর কেন তুই মারলি তাকে? তা না হলে আমি পুলিশকে সব বলে দেব। অর্ক বসে পড়ল। একজন এসে অর্কের হাত ড্রেসিং করে দিচ্ছে। সোহেল অবাক হয়ে, বলছিস না কেন? কে তুই? কেন মারলি ওকে? অর্ক উঠে দাঁড়িয়ে বলল, আমি শুধু ওই ফকিরকে মারিনি, আমি আরও অনেককে মেরেছি। আমি নিজে হাতে মেরেছি, প্রিন্সিপালকেও আমি মেরেছি। সোহেল এক পা পিছে সরে পুরো থ হয়ে গেল। সোহেল বলল, তুই একটা খুনি, তুই সন্ত্রাসী, তুই ছদ্মবেশী নিয়ে মানুষকে হত্যা করিস। হ্যাঁ, আমি খুনি, আমি সন্ত্রাসী। কেন জানো? আমার পরিবারের জন্য। সোহেল পুরো হাঁ হয়ে গেল। সোহেল ঘাবড়ে গেল অর্কের কথা শুনে। মানে তোর পরিবার নেই? কেউ নেই বলছিস তো? হ্যাঁ বলেছিলাম, আমার একটা পরিবার ছিল, কিন্তু ওই জানোয়ারগুলো আমার পরিবারকে শেষ করে দিয়েছে। সোহেল অবাক হয়ে গেল অর্কের কথা শুনে। অর্কর কথায় সোহেল এখনও কোনো কিছু বুঝতে পারছে না। ওরা কিভাবে ওর পরিবারকে শেষ করলো। অর্ক মাটিতে বসে পড়ল। সোহেল কিছু বলতে যাবে তখন এক বৃদ্ধ লোক এসে, অর্ককে এখান থেকে নিয়ে যা। বৃদ্ধ লোকটার কথা মতো কয়েকজন এসে অর্ককে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। সোহেল অবাক হয়ে তাকিয়ে আছে। বৃদ্ধ লোকটা অর্কের দিকে তাকিয়ে, আমি আনন্দ, তুমি আমার সাথে এসো, তোমার সব উত্তর পেয়ে যাবে। না, আমি যাব না। আপনারা সবাই খুনি, কেউ ভালো না। তোমার কোনো ভয় নেই, তোমার কিছু হবে না। তুমি জানতে চাও না অর্কের বিষয়ে? এসো আমার সাথে। আনন্দ সোহেলকে নিয়ে গাড়িতে করে চলে গেল। ভোর হতে না হতে প্রশাসনের লোকজন রাজীব চৌধুরীর বাড়ি ঘিরে ফেলল। মিনহাজ বাড়ির ভিতর ঢুকে রাজীব চৌধুরীকে ধরে নিয়ে বাইরে আসলো। রাজীব চৌধুরী পালানোর কোনো সুযোগই পায়নি। মিনহাজ রাজীব চৌধুরীকে নিয়ে বাইরে আসতেই মিডিয়ার লোকের সামনে পড়ে গেল। রাজীব চৌধুরীকে সামনে রেখে মিনহাজ রাজীব চৌধুরীর সব কীর্তি বলে দিল। সবাই রাজীব চৌধুরীর কর্মকাণ্ড শুনে অবাক হয়ে গেল। মিনহাজ রাজীব চৌধুরীকে গাড়িতে উঠিয়ে থানার ভিতরে নিয়ে গেল। সকাল 10টা। ভার্সিটিতে খুশি, সুহাসিনী, তানহা, মিম, সঞ্জু এসে সোহেল আর অর্ককে দেখতে পেল না। সুহাসিনী খুশিকে বলল, সোহেল অর্ক কেউ ভার্সিটিতে আসলো না আজ? দেখছি তো, আসেনি। চল তো যে দেখি। চল। সবাই মিলে হলের দিকে গেল। হলের সামনে দাঁড়িয়ে একজনকে পাঠালো দেখতে। সে এসে দেখে বলল, দুজনে একসাথে গভীর রাতে বের হয়েছে, এখনও ফেরেনি। সবাই কথাটা শুনে অবাক হয়ে গেল। সুহাসিনী ফোন বের করে কল করলো, ফোন সুইচ অফ। খুশি বলল, কোথায় গেল ওরা? কিছুই তো বুঝতে পারছি না। একে অপরের সাথে কথা বলতে লাগলো। সকাল 11টা। সোহেল চোখ খুলে দেখলো একটা রুমের ভিতর শুয়ে আছে। সোহেল ঠিকই গাড়িতে আসছে, কিন্তু পথে কি হলো সোহেলের কিছুই মনে নেই। আনন্দ ওকে পানি খেতে দিচ্ছিল। পানি খাওয়ার পর আর কোনো কিছুই মনে নেই। আনন্দ রুমে ঢুকে, ঘুম ঠিক মতো হয়েছে তো? সোহেল উঠে বসে আনন্দকে কিছু বলতে যাবে, তখনই দেওয়ালের দিকে একটা অ্যালবামে চোখ পড়ল। সোহেল বলল, এই ছবিটা কাদের? আনন্দ পিছনে তাকিয়ে মুচকি হেসে বলল, ওটা অর্কের পরিবারের ছবি। আর যে ছেলেটাকে দেখেছো এটা অর্ক, পাশে ওর বড় বোন আর ওর মা বাবা। কি হয়েছিল ওদের সাথে? অর্ক কেন এভাবে সবাইকে খুন করছে? আনন্দ নাস্তার প্লেট পাশে রেখে বলল, ফ্রেশ হয়ে আসো, খেয়ে নাও, ড্রয়িং রুমে আসো, বলছি সব। সোহেল কিছু বলতে যাবে, কিন্তু আনন্দ চলে গেল। সোহেলের কাছে সব কিছু অদ্ভুত লাগতে শুরু করলো। কি হচ্ছেটা কি? মিনহাজ হসপিটালে জ্যোতির বেডে ঢুকলো। জ্যোতি মিনহাজকে দেখে, স্যার, আমার একটা কাজ বাকি আছে। কি কাজ? রাজীব চৌধুরীর ম্যানেজারকে ধরে আনতে হবে। তুমি রেস্ট করো, আমি ম্যানেজারকে ধরে আনতাছি। আমি বিকালে থানায় আসবো, তাহলে ম্যানেজারকে বুঝিয়ে দেব। ঠিক আছে। মিনহাজ কথা বলে চলে গেল। থানার সামনে কয়েকটা কালো রঙের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে আগে গার্ড নামলো,
জুনায়েদ থানা থেকে বের হয়ে এসে গাড়ির সামনে চলে গেল। গাড়ির ভিতর থেকে সাদা চুলদাড়িটাই পরা একজন নামলো, চোখে কালো চশমা। লোকটা আর কেউ নয়, ভাসানী মোল্লা। জুনায়েদ বলল, স্যার স্যার আপনি? রাজীব কোথায়? লকআপে স্যার। আর এত বড় সাহস আমার লোককে ধরে আনা? আপনাকে কষ্ট করে আসতে হলে কেন? ফোন করলেই তো হতো। ভাসানী মোল্লা থানার ভিতর ঢুকে লকারের কাছে গেল। রাজীব ভাসানীকে দেখে এগিয়ে আসলো। ওর তালা খোল। সরি স্যার, মিনহাজ স্যারের অনুমতি ছাড়া আমরা তাকে ছাড়তে পারবো না। ভাসানী জুনায়েদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে, আমার কথার অবাধ্য হলি? তুই ভালো করে জানিস এই ভাসানী চাইলে সব ফাঁসিয়ে দেবে। স্যার, তাকে এখন ছেড়ে দিলে আপনাকে মিডিয়ার মুখে পড়তে হবে। তখন কি হবে ভেবে দেখুন। রাজীব স্যারের বিরুদ্ধে সব প্রমাণ ডকুমেন্ট মিনহাজ স্যারের কাছে আর একটা মেয়ের কাছে। কে মেয়েটা? জ্যোতি। ও আমার প্ল্যান সব দিয়ে সব কিছু নষ্ট করে দিয়েছে। ওর জন্য ফকিরও খুন হয়েছে। এত বড় সাহস! ওকে আমি ছাড়বো না। রাজীব কোথায়? জানি না, ওর সাথে কোনো যোগাযোগ হয়নি এখনো। ফকিরের সাথে কি তাহলে রাজকেও মেরে ফেললো? না, এটা হতে পারে না। ভাসানী, তুই এখনো চুপ করে থাকবি? তুই চিন্তা করিস না, আমি ভাসানী একবার যখন এসে গেছি কাউকে ছাড়বো না, সব ভাসিয়ে ফেলবো। রক্তের বন্যা হয়ে যাবে সব জায়গায়। তোর জামিনের ব্যবস্থা করছি, অপেক্ষা কর। আমি জেল থেকে বের হওয়ার আগে ওই দুইজনের মৃত্যুর খবর শুনতে চাই। পেয়ে যাবি খবর। ভাসানী রাজীবের সাথে কথা বলে চলে গেল। জুনায়েদ মিনহাজকে সব কিছু বলল। মিনহাজ সব কিছু শুনে হসপিটালের কড়াগাড় দিতে বলল। আজ দীপার বিয়ে। দীপা এই কদিনে বিষ্ণুর শূন্যতা বুঝতে পেরেছে। বিষ্ণুর হাত থেকে বাঁচার জন্য দীপার পরিবার দীপাকে নিয়ে অন্যত্র চলে আসে। এখানে এসে দীপার জন্য ছেলে খোঁজে। দীপার পরিবার দীপার জন্য ছেলে পেয়ে গেল। দীপা এই বিয়েতে রাজি না। বিষ্ণুকে ছাড়া দীপা কেমন যেন আনমনা হয়ে গেছে। পরিবারের কারণে দীপা ছুটে যেতে পারেনি বিষ্ণুর কাছে। সোহেল ড্রয়িং রুমে আসতে দেখলো আনন্দ পেপার্স পড়ছে। সোহেল আনন্দের সামনে সোফায় বসলো। সোহেল বলল, এই বাড়িটা কার? আনন্দ পেপার্সটা সামনে ভাঁজ করে রেখে সোহেলের দিকে তাকিয়ে, অর্কদের। ও অত বড় ঘরের ছেলে হয়েও কেন এভাবে খারাপ পোশাকে থাকে? ও যতদিন না প্রতিশোধ নিতে পারছে ততদিন ছদ্মবেশে থাকবে। মানুষ চিনুকো। আপনি কিন্তু এখনো বলছেন না অর্কের পরিবারের সাথে কি হয়েছে। আনন্দ উঠে দাঁড়িয়ে বলল, শুনতে চাও কি হয়েছে? আজ থেকে 10 বছর আগে অর্কদের পরিবার ছিল হাসি খুশি। আর 10টা পরিবারের চাইতে আলাদা ছিল। অর্কের বাবা ছিলেন পুলিশ কমিশনার আশরাফ চৌধুরী। কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল। একদিন অর্কের বড় বোন রামিসা ভার্সিটিতে দরকারে প্রিন্সিপাল আমিরের কক্ষে ঢুকতে যাবে। তখনই শুনতে পেল আমির ফোনে কারোর সাথে কথা বলছে। ভার্সিটি থেকে 10টা মেয়েকে পাচার করবে। রামিসা কথাটা শুনে আর কক্ষে প্রবেশ করলো না। রামিসা সেখান থেকেই চলে আসলো। রামিসাকে চলে যেতে দেখে অফিস বয় রুম্মান আমিরের কক্ষে ঢুকে বলল, স্যার, রামিসা এসে চলে গেল কেন? কখন এসেছে? মাত্র এসেছিল যে, তাড়াহুড়া করে চলে গেল। আমির মনে মনে ভাবছে, রামিসা সব কিছু শুনে ফেললো না তো? ও শুনলে তার সমস্যা। তাহলে ওর বাবাকে বললে তার সব প্ল্যান নষ্ট করে যাবে। না, এ হতে দেওয়া যাবে না। আমির রুম্মানের দিকে তাকিয়ে, আচ্ছা তুই যা, আমি পরে শুনে নেব। রুম্মান সেখান থেকে চলে গেল। আমির ফোন করে রামিসাকে তুলে আনতে বলল, যাতে ওর বাবার কানে খবর যাওয়ার আগেই। রামিসা গেট দিয়ে বের হতেই রামিসাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এই খবরটা আশরাফ চৌধুরীর কানে চলে যায়। আশরাফ চৌধুরী বের হলো মেয়েকে খুঁজতে। সমস্ত জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। আশরাফ চৌধুরী ভার্সিটিতে রুম্মানের কাছে এসে, রামিসাকে আজ কি অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ স্যার, দেখেছি তো। প্রিন্সিপালের রুমে ঢুকতে যাব যখন, তখন রামিসাকে দেখলাম তাড়াহুড়া করে চলে যেতে। ঠিক আছে, তুমি যাও। রুম্মান চলে গেল। আশরাফ চৌধুরী ভাবতে লাগলো, রামিসা মাঝে মাঝে বলতো আমির ভালো না, অনেক মেয়ের জীবন শেষ করেছে। পাপা পারলে কিছু করো।
প্রমাণের কারণে আমিরকে ধরতে পারেনি। আশরাফ চৌধুরী আমিরকে ফলো করল। আমিরই রামিসাকে কিডন্যাপ করেছে। একটা রুমের ভিতর হাত মুখ পা বাঁধা অবস্থায় রামিসা পড়ে রয়েছে। আমির রুমের ভিতর ঢুকে রামিসার সামনে বসে মুখের বাঁধন খুলে দিয়ে, মামনি, তুমি আমাদের মাঝখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমাকে যে শাস্তি পেতে হবে। তোর ভালো মানুষের পিছনে এরকম শয়তানি রয়েছে, এটা আমি সবাইকে বলে দিব। আমির রামিসার চুলের মুঠি ধরে গালে চড় মেরে, তুমি বাঁচলে তো আমার মুখোশ খুলবে, তাছাড়া তোমাকে পাচার করে দেব। সবাই তোমাকে খুবড়ে খুবড়ে খাবে। তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না। আমার পাপা তোকে শাস্তি দেবে, আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমির উঠে দাঁড়িয়ে বলল, এই আমিরকে শাস্তি দেওয়াটা এত সহজ না। আমিরের মাঝখানে যে আসে তাকে মরতে হয়, তোর পাপাকেও মরতে হবে। আশরাফ চৌধুরী সোর্স নিয়ে রুমের ভিতর ঢুকে, তোর স্বপ্ন কখনো পূরণ হবে না আমির। আমির আশরাফকে দেখে অবাক হয়ে গেল। আমিরের লোকজন সোর্সদের দিকে ঝাঁপিয়ে পড়ল। আশরাফ গুলি চালাতে বলল, সোর্সরা গুলি চালালো। আমির এই ফাঁকে সেখান থেকে বের হয়ে পালিয়ে গেল। আমিরের লোকজন সবাই মাটিতে লুটিয়ে পড়ল আশরাফ চৌধুরী রামিসের কাছে যেয়ে। মামনি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ পাপা, ঠিক আছে। তুমি সময় মতো না আসলে হয়তো ওরা আমাকে। রামিসা কেঁদে দিল। আশরাফ চৌধুরী রামিসের মাথায় হাত বুলিয়ে, তোর কোনো ভয় নেই, আমি আছি তো। ওই আমিরের চেহারা সবার সামনে ফাঁস করে দেব। রামিসা আশরাফ চৌধুরীকে সব কিছু বলল। আশরাফ চৌধুরীর কথা মতো পুরো বাড়িটি সার্চ করল। একটা রুম থেকে অর্ধনগ্ন অবস্থায় 10টা মেয়েকে পেল। তাদের অবস্থা খারাপ, সবাইকে হসপিটালে পাঠালো। আনন্দ অর্ককে নিয়ে বাসায় ফিরতেছিল, তখনই দেখলো বাসার ভিতর অনেকগুলো পুলিশ। কি হয়েছে তা জানার জন্য পাশে গেল। পুলিশের লোকজন বাড়িটি সার্চ করে কয়েক বস্তা বের করে সামনে রাখলো। হেড অফিসার আশরাফ চৌধুরীর বাড়িতে চলে আসলো। মিডিয়ার লোকজন সবাই বাসার সামনে এসে হাজির হলো। বড় হেড অফিসার বস্তা থেকে মাদক অস্ত্র বের করে মিডিয়ার লোকদের বলতে লাগলো, গোপন তথ্যের ভিত্তিতে আমরা কমিশনার আশরাফ চৌধুরীর বাড়িটি তল্লাশি করে তার বাসা থেকে এসব উদ্ধার করি। এছাড়া আশরাফ চৌধুরী মেয়েদের নিয়ে ব্যবসা করে। আমরা 10 জন মেয়েকে হাসপাতালে পাঠিয়েছি। যে হোটেল থেকে আমরা সবাইকে উদ্ধার করেছি সেই হোটেলের মালিক জামশেদকে ধরে এনেছি। এছাড়া সে বিভিন্ন অবৈধ ব্যবসায় জড়িত। মিডিয়ার লোক হেড অফিসারের বয়ান নিতে লাগলো। আশরাফ চৌধুরী রামিসাকে নিয়ে বাসায় আসতেই সবাইকে দেখে অবাক হয়ে গেল। হেড অফিসারের এমন বক্তব্য শুনে যেন আশরাফ চৌধুরীর মাথায় বাজ ভেঙে পড়ল। হেড অফিসারের কথা মতো আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করে রামিসা আশরাফ চৌধুরী আর রেহানা বেগমকে দাঁড় করালো। আশরাফ চৌধুরীর কোনো কথাই বলতে দিল না। রামিসা কথা বলতে গেল, তখনই হেড অফিসার বলল, আশরাফ চৌধুরীর বড় মেয়ে রামিসা তার ভার্সিটিতে মেয়েদের সাথে বান্ধবী গড়ে তুলে বাবার সাথে ব্যবসা করে। আমরা 10 জনকে উদ্ধার করেছি। রামিসা আশরাফ চৌধুরী হাঁ হয়ে গেল। রামিসা আশরাফ চৌধুরীকে বলল, ওরা আমাদের ফাঁসিয়ে দিল, আমরা এখন কি করব? জানি না রে মা, আমাদের সাথে কেন এমনটা করছে। আশরাফ চৌধুরী রামিসা রেহানা বেগমের চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। সাদা রঙের একটা গাড়ি এসে থামল। সবার চোখ সেদিকেই চলে গেল। গাড়ি থেকে ডক্টর মনির হাতে একটা পেপারস নিয়ে হেড অফিসারের কাছে যেয়ে কানে কানে কিছু বলল। হেড অফিসার মনিরকে বলতে বলল সবটা। মনির রিপোর্টটা মিডিয়ার কাছে দিয়ে, মানুষ এতটা নরপিশাচ কীভাবে হতে পারে কখনো ভাবতে পারেনি। আশরাফ চৌধুরীর মতো মানুষ এত জঘন্য কাজ করতে পারে। একটা মেয়েকে 10 থেকে 15 বার করে ধর্ষণ করেছে। ছি ছি। বিশিষ্ট ব্যবসায়ী জাফর এসে বলল, আমার কাছ থেকে অনেক টাইম মিথ্যা মামলায় ভয় দেখিয়ে টাকা নিয়েছে, অনেক অত্যাচার করেছে। আমরা সবাই ওর কঠিন বিচার চাই। আনন্দ পরিস্থিতি বুঝতে পেরে অর্ককে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাইকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। মিডিয়ার লোকেদের সব কিছু বলার পর আশরাফ চৌধুরীদের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। মিডিয়ার লোকজন নিউজ করতে লাগলো। আশরাফ চৌধুরী নিউজ সমস্ত জায়গায় পৌঁছে গেল। মুহূর্তেই সবাই নিউজ দেখে আশরাফ চৌধুরীকে ছিছি করতে লাগলো। একজন পুলিশের কর্মকর্তা এমন কাজ করতে পারে, এটা সত্যিও কেউ মানতে পারছে না।
যদি কমিশনার এমন করে তাহলে সাধারণ মানুষ কাদের উপর বিশ্বাস করবে? অর্ক আনন্দকে বলতে লাগলো। ওরা মা বাবা বোনকে কোথায় নিয়ে গেল? সবাইকে নিয়ে একটা কাজে গেছে। আমিও যাব, নিয়ে চলো। তোমাকে তো ওখানে লাগবে না, আমি তোমাকে ভালো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। আনন্দ অর্ককে 7 পাঁচ বুঝিয়ে নিয়ে চলে গেল। আমি জামশেদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আশরাফ চৌধুরী আমাকে চিনতে ভুল করেছে। আমার প্ল্যান নষ্ট করতে যে নিজেই ফেঁসে গেল। সবাই একসাথে না হলে কাজটা কখনোই সম্ভব হতো না। আমাদের সবাইকে বিপদে পড়তে হতো। ওদের বাঁচিয়ে রাখলে চলবে না, তাহলে ঘোর বিপদ আছে। জামশেদ অবাক হয়ে বলল, ওদের তো এখনো মারাও সম্ভব না, ওরা জেলের ভেতরে আছে। জামিনের বের করার ব্যবস্থা করো। পাগল হলে তুমি? যা বলছি করো, তারপর দেখো আমি কি করি। ঠিক আছে। পরের দিন আশরাফ চৌধুরী কোর্টে ওঠালো। সেখানে সঠিক প্রমাণ দিল না কেউই। উকিলের আবেদনে সবাইকে জামিন দিয়ে দিল হাইকোর্ট। আশরাফ চৌধুরী, রেহানা বেগম, রামিসা কোর্ট থেকে বাইরে আসতেই মিডিয়ার লোক তাদের ঘিরে ধরল। এর ভিতর উকিল এসে মিডিয়ার লোকেদের সরিয়ে দিয়ে বলতে লাগলো, তারা এখন মানসিকভাবে ঠিক নেই, এখন কিছু বলতে পারবে না। আপনারা আগামীকাল তার বাসার সামনে এসে সব প্রশ্ন করেন। উকিল সবাইকে সরিয়ে দিল। একজন সোর্স গাড়ি নিয়ে এসে বলল, স্যার আমার সাথে চলেন, আমি বাসায় পৌঁছে দিচ্ছি। আশরাফ চৌধুরী, রেহানা বেগম, রামিসা অবাক হয়ে গেল। তাদের সাথে ঠিক হচ্ছেটা কি কিছুই তারা বুঝতে পারছে না। সবাই গাড়িতে উঠল। গাড়ি চলতে লাগলো। গাড়ি যেয়ে বাসার সামনে যেয়ে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে বাসার ভিতর ঢুকতেই আশরাফ চৌধুরী, রেহানা বেগম, রামিসা অবাক হয়ে গেল। আমির ফুলে তোড়া নিয়ে এগিয়ে এসে, ওয়েলকাম ওয়েলকাম আশরাফ চৌধুরী। তুই এখানে কি চাস? তুই কি চাই তোকে পরে বোঝাবো। তুই আমার সাথে লাগতে চেয়েছিলিস না? দেখলি তো মুহূর্তের ভেতর সব উল্টিয়ে দিলাম কি করে। মানুষজন এখন তোকে ছিছি করছে। আশরাফ চৌধুরী আমিরের কলার ধরে বলল, তোকে আমি ছাড়বো না। জামিনে বের হয়ে এসেছে, যখন তখন তোদের সবাইকে আমি দেখে নেব। আমির আশরাফের হাতটা কলার থেকে ছাড়িয়ে বলল, জামিনে বের হয়েছিস মরার জন্য, আমি তোকে মারবো বলে তোকে জামিনে বের করেছি। আমি আবার শত্রু বাঁচিয়ে রাখি না। আশরাফ চৌধুরী চোখ বড় বড় করে দেয়, পিছন থেকে দরজা বন্ধ করে দেয়। রেহানা বেগম, রামিসা ভয় পেয়ে যায়। আমির বলল, এই রামিছাকে রুমে নিয়ে যা, আজ রামিছাকে ভোগ আমি করব। আমিরের কথা মতো একজন রামিসার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আশরাফ চৌধুরী আমিরকে বলল, তুই আমার এত বড় ক্ষতি করিস না, আমি কাউকে কিচ্ছু বলবো না, তোদের সবার কথা আমি সব শুনবো। আমির জোরে জোরে হাসতে লাগলো। আমির হাসতে হাসতেই বলল, আমি শত্রু বানিয়ে তাদের ক্ষমা করি না, তাদের শুধু মৃত্যু চাই। আমির সবাইকে বলল, এই দুটোকে যা করবি কর তোরা, আমি ভেতরে ওটাকে দেখে আছি। জামশেদ, জাফর, মনির, রোহানা বেগমের কাছে যাই। আশরাফ চৌধুরীকে অন্যরা ধরে মারতে লাগলো। রেহানা বেগম ওদের হাতে পায়ে ধরে আকুতি মিনতি করতে লাগলো। আশরাফ চৌধুরী ওদেরকে না পড়তে বলল। পাশের রুম থেকে রামিসার আর্তনাদ ভেসে আসছে। পশুর মতো ঝাঁপিয়ে পড়ল রেহানা বেগমের উপর। চলতে থাকলো পশুর মতো নির্যাতন। রাত 3টা। আমিররা আশরাফ চৌধুরীর বাসা থেকে বের হয়ে বাসার ভিতর আগুন ধরিয়ে দিয়ে চলে গেল। আশপাশের মানুষজন সবাই আগুন জ্বলতে দেখে ফায়ার কর্মীদের খবর দিল। ফায়ার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করতে লাগলো। মিডিয়ার লোকজনও চলে আসলো। হেড অফিসার আসতেই মিডিয়ার লোক তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো, কিভাবে আগুন লাগলো, কেন লাগলো? উত্তরে হেড অফিসার বলল, সবাই আশরাফ চৌধুরীর কর্মে জেনে গেছে সে ঠিক কী করেছে। সেই কষ্টে দুঃখে হয়তো নিজেরাই বাসায় আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছে। এর থেকে আশা করি বেশি কিছু বলতে পারবো না। মিডিয়ার লোক নিউজে ছড়িয়ে দিল, আশরাফ চৌধুরী জামিনে বের হয়ে আসলে তার সত্যটা সবাই জেনে গেছে, সেই জন্য রাগে ক্ষোভে পাশে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছে। বর্তমান। সোহেলের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আনন্দের কাছ থেকে অর্কের পরিবারের সাথে ঘটে যাওয়া
ঘটনা শুনে কান্না করে দিয়ে। অবিচার হয়েছে অর্কের পরিবারের সাথে। সবাই মিলে এত সুন্দর একটা পরিবারকে শেষ করে দিল সাজানো একটা মিথ্যে গল্পে। অর্ককে আমার কাছে না রাখলে অর্ককেও আমি হারিয়ে ফেলতাম। আজকের অর্ক গড়ে তুলতে পারতাম না। সময় এসে গেছে বদলা নেওয়ার। কাউকেই অর্ক ছাড়বে না। সবাইকে মেরে ফেললেও ওর পরিবারের উপর যে মিথ্যে দোষটা দিয়েছে তা কীভাবে সত্য করবে? সময়ের অপেক্ষা করো, সব ক্লিয়ার হয়ে যাবে। সোহেল আনন্দকে আর কোনো কিছু বলতে পারে না। সোহেল উঠে অর্কের কাছে যেয়ে, সরি রে, তোর সম্পর্কে না জেনে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অনেক কিছু বলে ফেলেছি, মাফ করে দে। আরে ভাইয়া কি করছো? তুমি আমাকে এভাবে সাপোর্ট না করলে এতগুলো কাজ সহজে করতে পারতাম না। তোমার জন্যই তো আমি এগোতে পেয়েছি। সোহেল অর্কের সাথে কথা বলতে লাগলো। বিকাল 5টা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। জ্যোতির সামনে যেয়ে একটা পা বেঞ্চে তুলে দিয়ে, কি বলছো? তোমার কোনো ভুল হয়নি। তুমি তো আমাকে সাহায্য করেছো বাঁচানোর জন্য। তোমাকে এখানে এনেছি ধন্যবাদ দেওয়ার জন্য। জ্যোতি ম্যানেজারের কাছে মুখটা নিয়ে, তাই বলো তো আমি কি চাই? আদর চাও তোমার শরীরে? আজ রাতে তোমাকে অনেক আদর দিব, এত আদর দিব তুমি আমার কাছে বারবার আদর খেতে চলে আসবে। ঠাস ঠাস করে চরের শব্দে কক্ষটা ভরে গেল। ম্যানেজার গালে হাত দিয়ে থ হয়ে গেল। জ্যোতি কষিয়ে ম্যানেজারের গালে কষিয়ে চর মেরে কলার ধরে, সুন্দরী মেয়ে দেখলেই লুচ্চামি শুরু হয়ে যায়। আজ পর্যন্ত কত মেয়ের সাথে নষ্টামি করেছিস, আজ তোকে এত আদর করব, এতদিনের নষ্টামি করা বের হয়ে যাবে। জ্যোতি একজন সোর্সকে ডাক দিল। সে ভিতরে আসতেই জ্যোতি বলল, ম্যানেজারকে আজ সারা রাত সিদ্ধ ডিমের থেরাপি দিবি। আদর করে করে থেরাপি দিবে, যাতে সে আরও আদর চাই, বুঝিয়ে দেবে মেয়েদের সাথে নষ্টামি করার ফল। সোর্স সম্মতি দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই ব্যাটাকে এত সুন্দর করে আদর দিব ও জীবনে আর নষ্টামির শব্দ আসবে না। ম্যানেজার এসব বলে ঘাবড়েছে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আর কখনো এমন ভুল কাজ করব না, আমাকে এমন শাস্তি দিবেন না। ভুল হয়ে গেছে, ছেড়ে দেন, আর হবে না। জ্যোতি কক্ষ থেকে চলে গেল। সোর্স ম্যানেজারকে বেঞ্চের উপর ভূত করে শুয়ে দিয়ে হাত পা বেঁধে জামা কাপড় খুলে ফেলে গরম সিদ্ধ ডিমের থেরাপি দিতে লাগলো। ম্যানেজার বারবার চিৎকার দিয়ে উঠছে, আর্তনাদ করতে লাগলো, জোরে জোরে চেঁচাতে লাগলো। রাত 11টা। লিমন বাসার ভিতর তাড়াহুড়ো করে ঢুকে বিষ্ণুর রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে, দাদা ব্যস্ত, বাইরে এসছো ব্যস্ত। বিষ্ণু লিমনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? দাদার কথা বলার সময় নেই, তুমি ব্যস্ত, বাড়ি চলো। লিমন বিষ্ণুর হাত ধরে টেনে নিয়ে বাসার বাইরে গেটের সামনে এনে রাস্তায় দাঁড় করালো। বিষ্ণু দাঁড়াতেই কেউ একজন বিষ্ণুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করছে। বিষ্ণু পুরো অবাক হয়ে গেল। বেনারসি পরা একটা মেয়ে বিষ্ণুকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। বিষ্ণু লিমনের দিকে তাকিয়ে, কে? ভাবি, দীপা ভাবি। বিষ্ণু লিমনের মুখে দীপা নামটা শুনতেই থ হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে পারল না। দীপাকে শক্ত করে জড়িয়ে ধরে, এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলি? তোকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আমাকে একা করে দিয়ে কোথায় গিয়েছিলি? তোমার থেকে অনেক দূরে যেতে চেয়েছি, কিন্তু তোমার অভাবটা আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নিজের সাথে অনেক যুদ্ধ করেছি, পারিনি আটকে রাখতে। আমার আজ বিয়ে, আমি পালিয়ে চলে এসেছি তোমার কাছে। কেন এমনটা করলে তুমি? তুমি তো ভালো না, সন্ত্রাসী, মানুষ মারতে ভাবো না। আমাকে যদি কখনো মেরে ফেলতা, আমাকে ব্যবহার করে ছেড়ে দিতা, সবাই এই কথাই বলেছে। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবন বদলে গেছে। আমি ভালো হতে চেয়েছি তোমার ভালোবাসায়। আমাকে একটি বার বুঝতে সুযোগ দিতে। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে মারা যাবো। এমনভাবে বলো না, আমি তোমারই থাকবো। আমরা নতুন একটা জীবন গড়ব। আমাকে ছেড়ে যাবে না কখনো? যাব না, তুমি শুধু আমার থেকো, কখনো এসব বাজে কাজে জড়াবে না, কথা দাও। কথা দিলাম, কখনো বাজে কাজ করব না। লিমন দুজনের কাণ্ড দেখে চোখের পানি ধরে রাখতে পারল না।
আহা, দুজনের কতটা সুখী একে অপরকে পেয়ে। ভালোবাসার মানুষটা হারিয়ে বোঝা যায় তার শূন্যতা। জীবন থেকে মনে হয় এক অধ্যায় শেষ হয়ে গেছে। দীপা বিষ্ণুকে ছেড়ে দিয়ে বিষ্ণুর দিকে তাকিয়েই চোখ মুছে। কি অবস্থা করেছো নিজের? তোমার শূন্যতা আমাকে ভালো থাকতে দেয়নি। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে শূন্যতায় ভুগিয়েছে। তোমার এই অবস্থা কেন মুখের? তোমার থেকে আলাদা হওয়ার পর বুঝেছি তুমি মানুষ খারাপ হলেও আমার জীবনে তোমার গুরুত্ব অধিক। তোমার শূন্যতা আমাকে আড়াল করতে দেয়নি। বিষ্ণু দীপাকে জড়িয়ে ধরল। লিমন বলল, উফ, দুজনে ভালোবাসা দেখে আমার এখন হিংসা লাগতেছে। এতদিন দাদা কতটা কষ্টে ছিল, এতদিনের মুখে কোনো হাসিই ছিল না, আর আজ দাদাকে খুশি দেখে কতটা শান্তি লাগছে। দীপা লিমনের দিকে তাকিয়ে বলল, তুমি না থাকলে আমি বিষ্ণুর কাজ অবধি পৌঁছাতে পারতাম না। ঠিকই বলেছ, আমাকে ছাড়া তোমার দাদা অনেকটা নেশাগ্রস্ত হয়ে গেছে, মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিয়েছে। ভাবি, দাদা তোমাকে পেয়ে সত্যিই ভালো হয়ে গেছে। তুমি আর দাদাকে ছেড়ে যেও না, আর দাদা কষ্ট দেখতে পারবো না। তুই কি বলছিস? আমার নামে দীপাকে লিমন? তুমি ঠিক যা করেছো তাই বলেছি। তোমরা বাইরে থাকবো নাকি ভেতরে যাবে? তোমরা ভেতরে যাও, আমি আসতেছি মিষ্টি নিয়ে। তুই আয়, তোর আজ খবর আছে। অনেক বড় হয়ে গেছিস, তাই না? দাদার কষ্ট দেখতে পারবি না, তাই না? হয়ে যাও ভেতরে, আমি আসছি। বিষ্ণু আর দীপা গেটের ভেতর ঢুকে গেল। লিমন ল্যাম্পপোস্টের নিচে হেঁটে যাচ্ছে, লিমন আকাশের দিকে তাকিয়ে। তুমি বুঝলে না আমার কষ্টটা? আমি তোমাকে কতটা ভালোবাসছিলাম, কতটা ভালোবাসতাম, কিন্তু তুমি আমার সাথে অভিনয় করে চলে গেলে। আজও তোমার শূন্যতা অনুভব হয়। তুমি কেন দীপা ভাবির মতো হলে না? কেন আমার শূন্যতায় ফিরে এলে না? আমাকে কি একটুও ভালোবাসোনি? লিমনের চোখ পেয়ে পানি ঝরতে লাগলো। সকাল 10টা। মিনহাজ জুনায়েদকে কল করে বলে দিল যদি থানায় যাচ্ছে, মার্ডার কেসের ফাইলও হ্যান্ডেল করবে। ওকে যথাযথ সাহায্য করা হয় যেন। জুনায়েদ মিনহাজকে ওকে বলে কলটা কেটে দিল। জুনায়েদ মনে মনে ভাবছে, যদি রাজীবের মতো লোককে ধরে ফেলল, নিশ্চয়ই এই আসামিকে খুঁজে বের করবে। এই একজনের জন্য আমাদের সবার ঘুম হারাম হয়ে গেল। সকাল 10:30। খুশিরা আজও ভার্সিটিতে এসে সোহেল আর অর্ককে দেখতে পেল না। সবার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল। ফোন অফ করে কোথায় গেল মাঝরাতে দুইজনে? ক্যাম্পাসের ভিতর দুজনকে নিয়ে আলোচনা করতে লাগলো। হঠাৎ করে ভার্সিটির ভিতর কালো রঙের গাড়ি ঢুকলো। সবাই তাকিয়ে পড়ল গাড়িটির দিকে। গাড়ি থেকে সোহেল আর অর্ক নামলো। দুজনের চোখেই চশমা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে দুইজনের দিকে। তানহা সোহেল আর অর্ককে দেখে বলল, এই তোরা পিছনে তাকিয়ে দেখ, এ আমি কাকে দেখছি? তানহার কথা শুনে সবাই পিছনে তাকালো। অর্ক আর সোহেলকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। অবাক হয়ে গেল। সুহাসিনী বলল, আমি কি চোখে ঠিক দেখছি? স্বপ্ন দেখছি না তো? চল যেয়ে দেখি ব্যাপার কি। দুজনে এত হ্যান্ডসাম হয়ে ভার্সিটিতে আসলো কেন হঠাৎ? খুশি, সুহাসিনী, সঞ্জু, তানহা, মিম এগিয়ে গেল। দুজনের সামনে দাঁড়িয়েই মিম বলল, তোরা দুজন এই বেশে হঠাৎ? সূর্য কোন দিক থেকে উঠলো? মেয়ে পড়াতে আসছি, এতদিন তো আমার নাগাল বেশ দেখে কেউ পড়লো না, তাই আসল বেশ নিয়ে হাজির হলাম। খুশি অর্কের দিকে তাকিয়ে বলল, তুইও কি মেয়ে পড়াতে এসেছিস? অর্ক খুশির দিকে তাকিয়ে বলল, অবশ্যই, 2-4টা মেয়েকে যদি পটাতে না পারি তাহলে হয় নাকি? কেমন লাগছে? খুশি অর্কের কথা শুনে রেগে অর্কের চোখ থেকে চশমা খুলে ফেলে দিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে কলার ধরে, তোকে আমি খুন করে ফেলবো যদি অন্য কোনো মেয়ের কথা তোর মুখে শুনি। ইট মেরেছিলাম তোর বুকে, এবার ছুরি বুকে ঢুকিয়ে দেব। তোর বুকে শুধু আমি থাকবো, অন্য কেউ না। তুই বুকড হয়ে গেছিস, তুই শুধু আমার। অর্ক খুশির দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। সোহেল রহস্য করে বলল, আমার কি পোড়া কপাল! এভাবে যদি আমাকে কেউ বলতো তাহলে তো আমি একেবারে রাজি হয়ে গেলাম। আমার যত পোড়া কপাল। সোহেল কথা শেষ করতে না করতেই সুহাসিনী সোহেলের হাত ধরে টেনে নিয়ে পাশে চলে গেল। তানহা, মিম, সঞ্জু, খুশি, অর্ক সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল। জ্যোতি থানায় আসতেই জোনায়েদ জ্যোতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল।
জ্যোতি থানার ভিতর ঢুকে চেয়ারে বসে জুনায়েদকে বলল, যারা মার্ডার হয়েছে তাদের রিপোর্ট আর তাদের পুরানো কোনো রেকর্ড থাকলে বের করো। ম্যাডাম, পুরনো রেকর্ড মানে? এর আগে এদের কোনো কেস ফাইল আছে কিনা এটা দেখো। এটা দেখে কি করবেন? তাহলে আসল খুনিকে ধরতে সুবিধা হবে। ওদের পুরানো কোনো শত্রু আছে কিনা। ঠিক আছে, খুঁজছি। জুনায়েদ সবাইকে নিয়ে কেস ফাইল চেক করতে লাগলো। রাজ ভাসানীর সাথে দেখা করে। চাচা, আমাদের সব পথ আটকে দিয়েছে। ভাসানীর ঘোষণাতে সব পথ খুলে যাবে। ওই পুলিশ মেয়েটার জন্য সব শেষ হয়ে গেল। আমি বাইরে দেশে যেতে পারছি না, সব জায়গায় রেড মার্ক দিয়েছে। কদিন গা ঢাকা দিয়ে থাক, দেখ আমি কি করি। আগে কমিশনার আর ওর পুলিশ অফিসারকে শিক্ষা দিয়ে নিই। কি করবেন চাচা? দেখতে থাক কি করি। ভাসানীর শয়তান দিয়ে একটা হাসি দিল। রাজ ভাসানীর মুখের দিকে পোকার মতো তাকিয়ে রইল। সোহেল সুহাসিনীর কথা শুনে পুরো হাঁ হয়ে গেল। সোহেল মোটেও প্রস্তুত ছিল না সুহাসিনীর এমন কথা শোনার জন্য। সোহেল সুহাসিনীর দিকে তাকিয়ে বলল, তুই এখানে আবার কি জন্য এসেছিস? আসলে তোমাকে কিভাবে যে বলে। কি কথা বল। সুহাসিনী মাথা নিচু করে এক হাত দিয়ে চুল সরিয়ে, আমি তোমাকে পছন্দ করি মানে ভালোবাসি। তোমাকে আমার ভালো লাগে মানে তোমাকে নিয়ে ভাবলে অন্যরকম শান্তি লাগে। আমি তোমাকে চাই মানে তোমাকে আমার পাশে সব সময় চাই। তুমি শুধুই আমার মানে আমার, অন্য কারো হতে দেব না। সোহেল সুহাসিনীর কথা শুনে পুরো অবাক হয়ে গেল। হাঁ হয়ে সুহাসিনীর দিকে তাকিয়ে রইল। সুহাসিনীর এমন কথা শোনার জন্য সোহেল মোটেও প্রস্তুত ছিল না। সুহাসিনীর লজ্জায় মাথা নিচু করে আছে। তুই এগুলো কি বলছিস? আমাকে এতদিন ভাইয়া ডেকে এখন ভালোবাসার কথা বলছিস? মানুষ তো সিনিয়র ভাইদের প্রেমে পড়ে, তাই না? আমি এত কিছু জানি না, তুমি আমার হবে কিনা বলো। সমস্যা নেই ভাইয়া, আমি নিজেকে কন্ট্রোল করে নেব। ভালোবাসি বলছিস, আবার ভাইয়াও বললি। তুই তো আমাকে পাগল করে দিবি। সরি ভাইয়া, আর ভাইয়া বলবো না। তুই তো ভাইয়া বলে আমার ইজ্জত খেয়ে দিবি দেখছি। চল। সোহেল সুহাসিনীর হাত ধরে নিয়ে ওদের সামনে যেয়ে দাঁড়ালো। সঞ্জু বলল, কি রে, তুই সোহেলকে নিয়ে ওখানে গেলি কেন? ভাইয়া রাজি হয়ে গেছে। তানহা, মিম, সঞ্জু সবাই চোখ বড় বড় করে দিয়ে, কি রাজি হয়ে গেছে? সোহেল সুহাসিনীর দিকে রাগীভাবে তাকিয়ে বলল। সুহাসিনী সোহেলের দিকে তাকিয়ে মাথা নিচু করে, সরি ভাইয়া। তোকে তো। সুহাসিনী দৌড় দিল, পিছে সোহেল। হয়ে গেছে। কি হয়ে গেছে? দুজনের প্রেম। সবাই অর্কের দিকে হাঁ হয়ে তাকিয়ে রইল। খুশি বলল, ওদের প্রেম হয়ে গেল, আমাদের প্রেম হবে না? অর্ক খুশির হাত গলার থেকে ছাড়িয়ে, এটা কখনো সম্ভব না। অর্ক কথাটা বলে সামনের দিকে চলে গেল। খুশি অর্কের কথা অনেক কষ্ট পেল। তানহা, মিম, সঞ্জু খুশিকে সান্ত্বনা দিতে লাগলো। জুনায়েদ জ্যোতির সামনে দাঁড়িয়ে একটা ফাইল দিয়ে, ম্যাডাম, এই ফাইলে যারা মারা গেছে তাদের সবার নাম আছে। জ্যোতি ফাইলটা হাতে নিয়ে খুলে দেখলো। আশরাফ চৌধুরী, রেহানা বেগম, রামিছা এরা কারা ছিল? ম্যাডাম, আপনি জানেন না, আশরাফ চৌধুরী তো পুলিশ কমিশনার ছিল। এরা সবাই মিলে আশরাফ চৌধুরী ও তার পরিবারের মুখোশ উন্মোচন করেছিল। কোর্ট থেকে জামিন পেয়ে তারা নিজ বাসায় আগুন লাগিয়ে আত্মহত্যা করে। আশরাফ চৌধুরীর কি একটা মেয়ে ছিল? না, একটা ছেলে ছিল। সেই ছেলেটা কোথায়? এদের সাথেই কি পুড়ে মরেছে? না ম্যাডাম, তার ছেলে কোনো খোঁজই পাওয়া যায়নি। বেঁচে আছে না মরে গেছে কিছুই জানি না। একটা কাজ করো। কি ম্যাডাম? খোঁজ নাও, ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। আমার খোঁজ চাই, ওকে? কেন ম্যাডাম? যা বলছি করো, আমার সব তথ্য চাই। জুনায়েদ চলে গেল। জ্যোতি ফোনটা বের করে মিনহাজকে কল দিয়ে দেখা করতে বলে। মিনহাজ জ্যোতিকে আসতে বলে দেয়। জ্যোতি থানা থেকে বের হয়ে যায়। বিষ্ণু আর দীপা বাসা থেকে বের হতে যাচ্ছিল, তখনই দীপার মা বাবা ওদের সামনে দাঁড়ায়। দীপা ওর মা বাবাকে দেখে বিষ্ণুর পিছনে যেয়ে দাঁড়ালো। বিষ্ণু দীপার মা বাবাকে দেখে, কি চাই আপনাদের? দীপা আমার বিবাহিত স্ত্রী। দীপার মা বাবা বিষ্ণুর মুখের দিকে তাকিয়ে আছে। বিষ্ণুর হাত ধরে, আমাদেরকে মাফ করে দিও। আমরা না বুঝে তোমার থেকে দীপাকে আলাদা করতে চেয়েছিলাম।
আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দেব না বলে। মানুষের কথা শুনে আমরা ঠিক থাকতে পারিনি। দীপাকে নিয়ে চলে গেছিলাম। আমরা ভুল ছিলাম। কেউ ভালোবাসার জন্য এভাবে নিজের জীবন বদলিয়ে ফেলে আমরা জানতাম না। তোমাকে দেখেই জেনেছি। আমরা বলতে এসেছি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ও সহজ সরল মেয়ে, অল্পতে কষ্ট পায়। ও কষ্ট চেপে রাখে, কখনো বলে না। ওকে তুমি ঠিক বুঝবে। কথাগুলো বলে দীপার মা বাবা চলে যেতে লাগলো। তখনই বিষ্ণু বলল, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা আমাদের সাথেই থাকবেন এই বাসায়। বিষ্ণুর কথা শুনে দীপার মা বাবা বিষ্ণুর দিকে অবাক হয়ে তাকিয়ে পড়ল। দীপা যে মা বাবাকে জড়িয়ে ধরল। বিষ্ণু বলল, দাঁড়িয়ে দেখবা নাকি মা বাবাকে ভিতরে নিয়ে যাবে? যাচ্ছি। দীপা মা বাবাকে নিয়ে ভিতরে গেল। বিষ্ণু বেরিয়ে পড়ল সংসারের জন্য জিনিসপত্র কিনতে। মিনহাজ জ্যোতির সামনে বসে পড়ল, ডেকেছো কেন? স্যার, খুনিকে পেয়ে গেছি। মিনহাজ অবাক হয়ে বলল, কি বলছো? কে খুনি? আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে আশরাফ চৌধুরীর ছেলে বেঁচে থাকলে ওই এই খুন করেছে। মিনহাজ অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আশরাফ চৌধুরীর ছেলে? হ্যাঁ স্যার, তবে তথ্য পেলে আসামিকে চিহ্নিত করতে পারবো। কেসে তাহলে নতুন একটা মোড় নিতে যাচ্ছে? হ্যাঁ স্যার। আসল আসামিকে তাহলে খুঁজে বের করো। জ্যোতি আর মিনহাজ কথা বলতে লাগলো। সোহেল গাছতলায় বসে আছে। তানহা সোহেলকে বলল, তোর সাথে একটা কথা ছিল। বল। খুশি অর্ককে ভালোবাসে, তুই অর্ককে একটু বোঝালে তো পারিস। সোহেল কিছু বলতে চেয়েও না বলে বলল, যার যার মনের বিষয়, এখানে তো আর জোর করে ভালোবাসা হয় না। আমি কিছু বলতে পারবো না। তানহা সোহেলের কথায় অবাক হয়ে বলল, তুই এভাবে বলতে পারলি? যা জানিস না তা বলিস না। সোহেল বিরক্ত হয়ে চলে গেল। তানহার কাছে সঞ্জু মিম খুশি এসে জিজ্ঞেস করলো। তানহা বলল, আমার কথা শুনে বিরক্ত হয়েছে। খুশি, তুই 2 দিন ভার্সিটিতে আসছিস না, ওদের অনেক ভাব হয়েছে না? ভাব এবার বের করব। তানহার কথাই সবাই সায় দিল। 2 দিন আসবে না ভার্সিটিতে। পরের দিন সোহেল ভার্সিটিতে আসলেও মেয়েগুলো কেউই আসলো না। অর্ক আজ আসেনি ভার্সিটিতে। সোহেল সুহাসিনীকে খুঁজল, কিন্তু সুহাসিনী আসেনি ভার্সিটিতে। সোহেল সুহাসিনীর নাম্বারে কল করলো, কিন্তু ফোন সুইচ অফ। এক এক করে সবার নাম্বারে ডায়াল করলো, ফোন সুইচ অফ। সোহেল কিছুই বুঝতে পারলো না। একসাথে সবার ফোন সুইচ অফ। হঠাৎ করে কি হলো ভাবতে লাগলো। তানহা আমার ব্যবহারে কি কষ্ট পেয়েছে? না, ও কষ্ট পেয়েছে। আমি কিভাবে বলবো অর্কের জীবন ঝুঁকিতে রয়েছে? ও কোনোভাবে খুশিকে কষ্ট দিতে পারবে না, তাই তো খুশিকে ইগনোর করছে। জুনায়েদ এসে জ্যোতিকে আশরাফ চৌধুরীর ছেলে বেঁচে আছে খবর দিল। জ্যোতি জুনায়েদকে বলল, কোথায় কি অবস্থায় আছে আমাকে জানাও। আপনি কি করবেন ম্যাডাম? যা বলছি করো, পরে জানবে। জুনায়েদ আর কিছুই বলল না। জুনায়েদ বুঝতে পারছে না কি করবে যদি এই ছেলেকে দিয়ে। কেন খুঁজছে? কোনো রহস্য কি আছে তবে? জুনায়েদ ভাবতে থাকে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। 2 দিন পর খুশি অনেক আশা নিয়ে ভার্সিটিতে আসছে। অর্ক হয়তো ওর শূন্যতা বুঝতে আজ আপন করে নেবে তাকে। অর্ক ভার্সিটিতে না আসলেও অর্কর খোঁজ রেখেছে। অর্ক ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই খুশি অর্কের সামনে দাঁড়িয়ে পড়ল। অর্ক খুশির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে পড়ল। খুশি যখনই অর্ককে কিছু বলতে যাবে তখনই পুলিশের গাড়ি এসে থামে পাশে। জ্যোতি গাড়ি থেকে নেমে, তুমি অর্ক? হ্যাঁ, কিন্তু আপনি কে? পুলিশ। তোমাকে আমি গ্রেপ্তার করেছি, থানায় চলো। পাশ থেকে খুশি অবাক হয়ে বলল, ও কি দোষ করেছে যে ওকে গ্রেপ্তার করছে? ও একজন খুনি, সাইলেন্ট কিলার। খুশি জ্যোতির মুখ থেকে এমন কথা শুনে পুরো থ হয়ে গেল। পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। অর্ক জ্যোতির সাথে গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলে গেল। তানহা মিম সঞ্জু সুহাসিনী দৌড়ে খুশির কাছে আসলো। ভার্সিটির সবাই অবাক হয়ে গেল। সঞ্জু বলল, কি হয়েছে? ওকে পুলিশে ধরে নিয়ে গেল কেন? ও একজন খুনি। আমি শেষে কিনা একজন খুনিকে ভালোবাসি। খুশি তানহাকে জড়িয়ে ধরে কেঁদে দিল।
পিছন থেকে সোহেল বলল, হ্যাঁ ও খুনি, তবে দুনিয়া থেকে কিছু পাপী লোকদের খুন করছে। সোহেলের কথায় সবাই অবাক হয়ে সোহেলের দিকে তাকালো। সুহাসিনী বলল, তুমি আগে থেকে অর্ককে চিনতে, কেন বলনি আমাদের? আমি সেদিন জেনেছি, আর আমি তোদের কাউকে কিচ্ছু বলার সাহস পাইনি। সোহেল এক এক করে সব কিছু বলতে লাগলো। সব কিছু শোনার পর সবাই থা হয়ে গেল। সবার চোখ বেয়ে পানি ঝরছে। অর্ক চায়নি ওর অস্তিত্ব জীবনের সাথে তোকে জড়াতে। ও তোকে পেয়ে অনেক খুশি হয়েছিল, তা তোকে বলে বোঝাতে পারবো না। ও তোকে কষ্ট দেবে না বলে এতদিন ইগনোর করে গেছে, পারলে ওকে মাফ করে দিস। সোহেল কথাটা বলে চলে গেল। খুশিরা ছায় দাঁড়িয়ে রইল। জ্যোতি মিনহাজকে কল করে বলল থানায় আসার জন্য। অর্ককে নিয়ে থানায় যাচ্ছে। জ্যোতি অর্ককে নিয়ে থানায় আসলো। অর্ক জ্যোতিকে বলল, আপনি কি কাজটা ঠিক করলেন? কেন, কি ভুল করেছি? আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি খুনি? হ্যাঁ, তোমার হাতের ব্যান্ডেজটা। আমাকে বাঁচাতে যে তুমি চাকুটা ধরেছিলে। ভুল কথা, আমার হাতে গ্লাস কেটে গেছিল। যে চাকুতে তোমার হাত কেটেছে সেই চাকুতেই তোমার হাতের ছাপ পাওয়া গেছে। অর্ক অবাক হয়ে গেল। মনে মনে ভাবছে, তাহলে কি ধরা পড়ে গেলাম নাকি? উফ, কেন যে চাকুটা নিয়ে আসলাম না, চরম ভুল করে ফেললাম। যদি অর্ককে কিছু বলতে যাবে তখনই ফোনটা বেজে ওঠে। জ্যোতি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো মেনহাজ কল করেছে। জ্যোতি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মেনহাজ বলল, তুমি যাকে ধরে নিয়ে এসেছো তাকে নিয়ে আমার দেওয়া লোকেশনে চলে এসো, কোনো প্রশ্ন না। মেনহাজ কলটা কেটে দিল। জ্যোতি অবাক হয়ে গেল। অর্ক জ্যোতির দিকে তাকিয়ে, কি হয়েছে ম্যাডাম? তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। অর্ক কিছু বলতে যাবে তখনই জ্যোতি আর কিছু বলতে না দিয়ে অর্কের হাত ধরে নিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। অর্ক অবাক হয়ে গেল। খুশি, তানহা, মিম, সঞ্জু, সুহাসিনী থানায় চলে আসলো। থানায় এসে জানতে পারলো অর্ককে নিয়ে কোথায় জানি চলে গেছে। খুশি বসে পড়ল। অর্ককে কি তাহলে হারিয়ে ফেললো? খুশি কান্না করতে লাগলো। তানহা, সঞ্জু খুশিকে বোঝাতে লাগলো। জ্যোতি মিনহাজের দেওয়া লোকেশনে পৌঁছে গেল। জ্যোতি গাড়ি থেকে নামতেই অবাক হয়ে গেল। দুজনে হাত উপরে তুলল। অর্ক জ্যোতির দিকে তাকিয়ে, মেয়ে মানুষের যে ফুল বুদ্ধি, আপনি তা আজ প্রমাণ করে দিলেন। জ্যোতি অর্কের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। অর্ক সামনের দিকে তাকালো। জ্যোতি সামনের দিকে তাকিয়ে মিনহাজের অবস্থা দেখে, স্যার আপনার এই অবস্থা কে করলো? ভাসানী সামনের দিকে আস্তে আস্তে বলল, আমি করেছি। জ্যোতি সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রাজ ভাসানীর পিছন থেকে সামনে এসে অর্কের কলার ধরে, তোর জন্য আজ আমার ড্যাডিকে জেলে যেতে হয়েছে, আমি তোকে ছাড়বো না। আরে ওর কথা সেদিন মাথায় থাকলে তো ওকে খুঁজে ওই দিন ওর বাবা মা বোনের সাথে ওকে পুড়িয়ে মারতাম। চরম ভুল করে ফেলেছি। ওর জন্য আমার সব সঙ্গীতের হারিয়েছি। মাঝখান দিয়ে এরা দুজনে এসে আরও ভেজাল বাঁধিয়ে দিল। অর্ক ভাসানীর কথা শুনে মুচকি হাসল। জ্যোতি অবাক হয়ে চেয়ে রইল। রাজ হকি দিয়ে অর্কের পায়ে সজোরে বাড়ি মারল। অর্ক হাঁটু মুড়ে বসে পড়ল। জ্যোতি বলে উঠল, অর্ক। অর্ক মাথা উঁচু করে রাজের দিকে তাকালো। ভাসানী বলল, আজ আর কেউ বেঁচে ফিরবে না, সবাইকে মরতে হবে। চেয়েছিলাম আশরাফ চৌধুরীর মতো অবস্থা করে তোদের দুজন ভাসাবো, কিন্তু একই ঘটনা সাজালে মিডিয়া নড়চড় হয়ে যাবে। মিনহাজ বলল, আপনি তাহলে হেড অফিসার ভাসানী মোল্লা ছিলেন? হ্যাঁ, আমি ভাসানী মোল্লা। আশরাফ চৌধুরীকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছি। ওর বাসায় যা কিছু পাওয়া গেছে সব আমি রেখে দিয়েছিলাম, আর যারা সাক্ষী দিয়েছিল ওরা সব মিথ্যে বলেছিল। ওই দিন যদি আশরাফ চৌধুরী না ফাঁসাতাম তাহলে আমার সবাই ফেঁসে যেতাম। সব মিথ্যে রিপোর্ট, মিথ্যে কথা দিয়ে ওদের ফাঁসিয়ে দিয়েছি। অর্ক ভাসানীর কথা শুনে রাগে ভাসানীর দিকে তেড়ে গেল। রাজ হকি দিয়ে পিঠে বাড়ি মারল। অর্ক মাটিতে লুটিয়ে পড়ল। ভাসানী অর্কের পিঠে পাড়া দিয়ে বলল, তোকে আজকেই মরতে হবে, তোকে তোদের পরিবারের কাছে পাঠিয়ে দেব। জ্যোতিকে মারতে শুরু করলো ভাসানী মোল্লা। রাজ অর্ককে মারতে লাগলো। জ্যোতি চিল্লাতে লাগলো। মিনহাজ বারবার বলতে লাগলো ওদের মেরো না। ভাসানী পিস্তল হাতে নিয়ে অর্কের দিকে তাক করে, আগে একটাকে শেষ করে নি, অনেক জ্বালিয়েছে আর না।
ভাসানি যে গুলি করতে যাবে তখনই ঘরের ভিতর গুলির শব্দ পড়ে গেল। ভাসানির হাত থেকে পিস্তলটা পড়ে গেল। অর্ক উঠে বসে মুচকি হাসছে। মিনহাজ জ্যোতি অবাক হয়ে চেয়ে রইল ভাসানি আনন্দকে দেখে। আনন্দ, তুই এখনো বেঁচে আছিস? তোকে না মেরে মরি কি করে? অর্ককে আমি নিজে তৈরি করেছি বদলা নেওয়ার জন্য। ও তাহলে অর্ক তোর হাতে ওরা, তোকে তো মরতে হবে। তোর মরণ যে এখানে টেনে নিয়ে যাচ্ছে। ভাসানি আনন্দের দিকে তেড়ে গেল। আনন্দ ভাসানিকে খুশি মারল, ভাসানি পড়ে গেল। অর্ক হকি হাতে নিয়ে রাজকে পেটাতে লাগলো। রাজ অর্কের পায়ে ধরে মাপ যাচ্ছে, কিন্তু কে শোনে কার কথা। অর্ক মারতেই থাকলো। আনন্দ ভাসানিকে পেটাতে লাগলো। ভাসানির সমস্ত লোকজন ফ্লোরে লুটিয়ে পড়ে গেল। ভাসানি এবার ঘাবড়ে গেল। আনন্দ বলল, অর্ক তোর বাকি কাজ তুই কর, আমি বাইরে অপেক্ষা করছি। আনন্দ ভাসানিকে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিয়ে বাহিরে চলে গেল। অর্ক রাজকে তুলে চেয়ারে বসালো। জ্যোতি বলল, অর্ক, ওদেরকে মেরো না, আমাদের হাতে তুলে দাও, আমরা ওর শাস্তির ব্যবস্থা করব। আপনারা ওর কিছুই করতে পারবেন না, জেল থেকে বের হয়ে যাবে। আমার শেষ কাজে বাধা দেবেন না। অর্ক জ্যোতির কোনো কথা শুনল না। একজন একটা বক্স এনে দিয়ে চলে গেল। অর্ক বক্স খুলতেই ভাসানি বলল, আমাকে বাবা মাফ করে দাও, মেরো না আমাকে, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে তোমার পরিবারকে মেরেছি, আমাকে মাফ করে দাও। ভাসানি, তোকে এমনভাবে ভাসাবো তুই আর কখনো ফিরে আসবি না, আর কাউকে ভাসাতেও পারবি না। অর্ক কথাটা বলেই ভাসানির আঙুলের একটা নখ প্লাস দিয়ে উঠে ফেলল। ভাসানি চিৎকার দিয়ে উঠল। রাজ এমন দৃশ্য দেখে সেন্সলেস হয়ে গেল যেন ভয়েতে। এক এক করে প্রতিটা আঙুলের নখ উঠিয়ে ফেলল। যদি এমন দৃশ্য সহ্য করতে পারবে না বলে আগে থেকেই চোখটা বন্ধ করে নিল। মিনহাজ চোখ বড় বড় করে দিয়েই দেখছে। ভাসানি আর্তনাদ কানে ভেসে আসছে। অর্ক বলল, আমার বাবা সৎ মানুষ ছিল, তোরা তাকে এমনভাবে ফাঁসিয়ে মেরেছিস, আমি এর থেকে তোকে 2 গুণ কষ্ট দিয়ে মারবো, বেঁচে বাঁচার জন্য ছটপট করবি। অর্ক কথাটা বলে ভাসানির একটা করে আঙুল কেটে ফেলল। ভাসানির জিভ ঠোঁট ধারালো ছুরি দিয়ে কেটে ফেলল। অর্কের মাথায় আগুন জ্বলছে। ভাসানিকে এভাবে মেরে শান্ত হচ্ছে না। ভাসানির বাহুতে পেরেক মারতে লাগলো। ভাসানির আর্তনাদে পুরো ঘর কেঁপে উঠল। মিনহাজ আর সহ্য করতে পারল না, চোখটা বন্ধ করে নিল। ভাসানি এক এক করে যন্ত্রণা দিতে লাগলো। ভাসানির শব্দ করেই যাচ্ছে। অর্ক এবার শান্ত হলো। মিনহাজ আর জ্যোতিকে ধরে তুলে নিয়ে বাহিরে আসলো। অর্ক হাত দুটো তুলে দিয়ে বলল, আমার কাজ শেষ, আপনারা আমাকে গ্রেপ্তার করতে পারেন। মিনহাজ অর্কের হাত নামিয়ে দিয়ে বলল, কি বলছো? তোমাকে গ্রেপ্তার কেন করব? তুমি কিছু করেছো নাকি? জ্যোতি, তুমি কিছু দেখেছো? হ্যাঁ স্যার, আমি দেখেছি। কি? জ্যোতি ঘরটার আগুন লাগিয়ে দিয়ে, এই যে স্যার, অগ্নিকাণ্ডটা ঘটলো হুট করে। তাতে রিটায়ার্ড অফিসার ভাসানি মোল্লা ও রাজীব চৌধুরীর ছেলে রাজ পুড়ে মারা গেছে। অর্ক পুরো অবাক হয়ে গেল। জুনাইদ এসে, ম্যাডাম, আপনার কথা মতো ভিডিও করেছি। ভাসানি মোল্লার বয়ানও স্পষ্ট শোনা যাচ্ছে। মিডিয়া ডাকো, তোমরা চলে যাও সবাই। খুশি এসে অর্ককে জড়িয়ে ধরে বলল, তোমার কিছু হয়নি তো? ঠিক আছে তো? আমাকে প্লিজ ফিরিয়ে দিও না, আমি তোমার সাথেই মরতে চাই। মিনহাজ কাশি দিল। খুশি অর্ককে ছেড়ে দিল। মিনহাজ বলল, আর কেন ঝুঁকি নেই, চুটিয়ে প্রেম করো, যাও। খুশি অর্ককে ধাক্কা দিয়ে বলল, এখনো কি অসুবিধা আছে আমাকে মেনে নিতে? অর্ক খুশিকে জড়িয়ে ধরে বলল, না, আর কোনো অসুবিধা নেই, তোমাকে এবার সারা জীবনের জন্য আমার করে নেব। আনন্দ সবাইকে নিয়ে চলে গেল। কিছুক্ষণের ভিতর ফায়ার সার্ভিসের লোকজন চলে আসলো। তারা আগুন নিয়ন্ত্রণ করতে লাগলো। মিডিয়ার লোক আসতেই যদি মিডিয়ার কাছে ভিডিও ক্লিপ আর বয়ান দিল। ভাসানি মোল্লার সব অপকর্মের কথার রেকর্ডিং আর সব কিছু বলল। আশরাফ চৌধুরী নির্দোষ ছিল। এটা শুনে মিডিয়ার লোক অবাক হয়ে গেল। ভাসানির অপকর্মের কথা আর আশরাফ চৌধুরীর নির্দোষ এটা সবাই জেনে গেল। সবাই মনে মনে আফসোস করতে লাগলো, সঠিক লোকটাকে কিভাবে ভুল বুঝেছে।
মিনহা, জুনায়েদ, জ্যোতি চলে গেল গাড়িতে উঠে। অর্কের পরিবার নির্দোষ এটা নিউজে দেখে অর্ক খুশিতে কান্না করে দিল। আজ সবাই অনেক খুশি। খুশি অর্ককে নিজের করে পেয়েছে। খুশি অর্ককে জড়িয়ে ধরে। আর কখনো কষ্ট দেবে না বলে দিলাম, তাহলে খুন করে ফেলবো। অর্ক খুশিকে শক্ত করে জড়িয়ে ধরল।